দিদি 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 কথা আছে কথা আছে। হ্যাঁ বলো কী কথা। তখন মেয়েটা বলছে যে আমি না শুনছিলাম তুমি পরশুদিন কিছু দেখেছো। কি দেখেছো গো? ওর যেই দুজন যেই মেয়েটার গায়ে হাত দিয়েছে, মেয়েটার গা মারাত্মক গরম, টয়লেট করছে। হঠাৎ ওর ফিল হলো যে ওর একটা দমকা হাওয়া ওর কান ছুঁয়ে বেরিয়ে গেল। মানে এই প্ল্যানচেট, ভূত প্রেতকে কীভাবে ডাকা যায় এগুলো নিয়ে ওর খুব ইন্টারেস্ট ছিল। ভিডিও দেখতে এরকম একটা সার্কেল করে, সার্কেলের মধ্যে বসবে, সার্কেলের মধ্যে বসে একটা স্টার আঁকবে, স্টারের মধ্যে কিছু ওয়ার্ড ফোয়ার্ড লিখবে ওরা। সেকেন্ড দিন ওরা ফিল করছে বাড়ির মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। হঠাৎ করে ওরা দেখছে যে পার্কের ঠিক একদম পেছন দিক থেকে একদম কালো, মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, বাট লম্বা লম্বা চুল, শাড়ি পরা, এরকম একটা বোঝা যাচ্ছে যে একটা কাপড় জড়ানো গায়ের মধ্যে শাড়ির মতো করে একটা মহিলা ওই ঠিক পার্কের পেছন দিকের বাউন্ডারিটার যে গ্রিল রয়েছে, গ্রিলটা টপকে ভেতরে ঢুকলো। হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। শুক্রবারের রাত 9টা, মানে হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আপনারাও যদি আমাদের এরকমই হরর পডকাস্ট পাঠাতে চান, তাহলে আপনাদের সাথে হওয়া বা আপনাদের শোনা কোনো ঘটনা আমাদের রেকর্ড করে, অর্থাৎ অডিও রেকর্ড করে পুরোটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। যদি সিলেক্ট হয় তাহলে আপনারাও এখানে বসে আপনাদের ঘটনা আমাদের দর্শকদের শোনাতে পারবেন। আজকে আবারও আমাদের সাথে আছে অনির্বাণের আগের ঘটনাটা যারা শুনেছেন, আশা করছি সবাই শুনেছেন, তারা বুঝতে পেরেছেন সেই ঘটনাটার প্রভাব কতটা নেগেটিভ। একটা সাধারণ মানুষ যে এত ভালোভাবে থাকে, কারো ক্ষতি চায় না, তার সাথেও অজান্তেই কিভাবে ক্ষতি হয়ে যায়। তো আজকে আমি জানি না অনির্বাণ কি ঘটনা এনেছে। অনির্বাণ, তুমি বলো। আচ্ছা, আজকেও ইউনিক ঘটনা এনেছি। আচ্ছা, ঠিক আছে। প্রথম ঘটনাটা হচ্ছে একটা এনসিসি ক্যাম্পের ঘটনা। ঠিক আছে। ক্যাম্পটা হয়েছিল হচ্ছে উত্তর দিনাজপুরে। যিনি ঘটনাটা আমাকে পাঠিয়েছেন উনি আমার থেকে অনেকটাই বয়সে বড়। ওনার তখন মাঝ বয়সী, যখন উনি এনসিসি করতেন। তো সেই বছর ওনাদের লাস্ট ক্যাম্প ছিল, মানে ফাইনাল ইয়ার ছিল ওনার ওই বছর। দেখো, যেহেতু এই মানে টপিকটা হচ্ছে এনসিসি, ঠিক আছে, একটা গভর্নমেন্ট একটা তো জিনিস চলেই আসছে এখানে, তো অনেক কিছুই না আমাকে হাইড করতে হবে এর মধ্যে। তো এই ঘটনাটার মধ্যে আমি যে হাইলাইটেড পয়েন্টগুলো, যেগুলো ক্রিপি পয়েন্ট, আমি সেগুলো বলবো। এছাড়া ডিটেলস আমি কিন্তু বলতে পারবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ যিনি আমার ঘটনাটা পাঠিয়েছিলেন তিনি আমাকে বলে দিয়েছিলেন খুবই সেন্সিটিভ, তুমি বুঝে শুনে ওটাকে এক্সিকিউট করো। তো ওনাদের ওই বছর লাস্ট ক্যাম্প ছিল উত্তর দিনাজপুরের একটা জায়গায়, একটা গ্রামে ওনারা ক্যাম্প করেছিলেন। এবার উনি যেই বিল্ডিংটা বলেছিলেন ওটা সম্ভবত কোনো প্রত্যন্ত স্কুল বা কোনো হসপিটাল এরকম টাইপের কিছু একটা হবে। বিল্ডিংটার আশপাশ পুরোই ফাঁকা ছিল, ফাঁকা মাঠ ছিল, একপাশে নদী ছিল, ঠিক আছে। এবার যারা গেস করার তারা ঠিক গেস করে নেবে, এটুকু জানি। ওই দিনকেও ওই ক্যাম্পে যে গেল ওরা 4 দিন না 5 দিন ওরা ক্যাম্পটা করেছে। ওই 4 দিন 5 দিন ওদের হয়তো এই প্যারানর্মাল জিনিস নিয়েই কেটে গেছে, ঠিক আছে। যেমন প্রথম দিন ওরা দিনকে ক্যাম্পে যায়, ওদিনকে এবার যেতে যেতে ওদের বিকাল হয়ে গেছিলো, ঠিক আছে। ওই দিনকে গিয়ে এবার আশপাশে তারা কিছু করতে পারবে না, কোনো অ্যাক্টিভিটি। তো ওরা সব গোছগাছ করে, ওদের যেই রুমে ওরা থাকবে সেই রুমগুলো গোছগাছ করে রেডি করে নিয়ে ওরা ওই তোমার কাউন্টিং হয় ওদের, ঠিক আছে, ক্যাডেট কাউন্টিং হয়। তো ক্যাডেট কাউন্টিং ওই করে ওরা ডিনার করে ওরা শুয়ে পড়েছে। রাত্রেবেলা ঘুমাচ্ছে। হঠাৎ ওনার মানে ওই যিনি পাঠিয়েছেন ওনার মনে হলো যে আচ্ছা, আমি এখানে একটু ভেতরে ডেসক্রিপশানটা দিয়ে দিই। হ্যাঁ, ওনার যেই রুমে ছিল, রুমটা বেশ বড় ছিল, ঠিক আছে। ওনার কথা অনুযায়ী অন্যান্য ক্যাম্পের তুলনায় ওই ক্যাম্পের রুমগুলো বেশ বড় ছিল। এক একটা রুমে বেড ছিল, এক একটা বেডে তোমার ধরো 2 জন করে শুতে পারবে, ঠিক আছে। আর এমনকি তোমার রুমগুলো যেহেতু বড় ছিল, মাঝখান থেকে পর্দা করা ছিল, এক পাশে মেল ক্যাডেটরা, এক পাশে ফিমেল ক্যাডেটরা। আর ওই দিনকেই যেদিন ওরা ক্যাম্পে গেছে, রাত্রেবেলা ওরা শুয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, মাঝরাত। কারণ পরের দিন ভোরবেলা আবার ওদের অ্যাক্টিভিটিস থাকে, ভোরবেলা উঠতে হবে, তো রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে খেয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে।
হঠাৎ মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়, ঠিক আছে। ঘুম ভেঙে কীভাবে গেছে সেটা আমার কথা ডিটেলে বলেনি, বাট বলেছে যে কোনো একটা অদ্ভুত একটা অনুভূতি হতে ওনার ঘুম ভেঙে গেছে। এবার উনি যেই বিছানাটায় শুয়েছিল, বিছানাটার মানে এক পাশ ঘুরে শুয়েছিল, আরেক পাশ যেই ঘুরেছে দেখে ওনার পাশে একটা মানুষ শুয়ে রয়েছে, ঠিক আছে। একটা মানুষ শুয়ে রয়েছে, মানুষটার নর্মাল না, ঠিক আছে, মানুষটা নর্মাল না। প্রথমেই চোখ গেছে ওনার মানুষটার মুখের দিকে, ঠিক আছে, কারণ পাশাপাশি ছিল পজিশনটা, মুখের দিকে। উনি দেখছেন যে মানুষটার মুখটা মানে লাইক ধরো উনি খুব দুঃখ, ঠিক খুব কষ্টে রয়েছে, উনি খুব যন্ত্রণায় রয়েছে, কাঁদো কাঁদো একটা মুখ, সারা মুখে কাটার দাগ আর সারা শরীরে কাটার দাগ, আর পুরো ফ্যাকাশে শরীরটা, ঠিক আছে। এইটা দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ আচমকা দেখেছে একটা মেয়ে, অবভিয়াসলি ভয় পাবে। আচমকা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করে উঠেছে। এবার তখন ওর আশেপাশে দুজন, ওদের দুপাশে দুটো বেডে ছিল হচ্ছে হাসি মারার একটা জায়গা, তুমি জানো হয়তো, হাসি মারার ওখানকার বাসিন্দারা, ওখানে লোকাল দুজন ক্যাডেট, ওরাও ওদের সঙ্গেই ছিল, একই ব্যাচের। তো ওরা ওর সঙ্গে সঙ্গে উঠে ওকে জড়িয়ে ধরেছে যে কী হলো, কী হলো তুমি এরকম চিল্লাচ্ছ কেন? তখন বলছে যে মানে আমি কিছু ভয়ানক দেখেছি। এবার কি দেখেছে সেটা যে বলবে, ও যে ওই ভয়তে কাঁপছে বলতে পারছে না, ঠিক আছে। এইটা ওই দিনকে হলো, ঠিক আছে। ওই দিনকে দিন ওরা মুখে জল ফল ছিটিয়ে ওকে আবার শান্ত করলো, শান্ত করে ওকে আবার এনে শুয়ে দিয়েছে। তো বললো যে কিছু না, এরকম অচেনা জায়গায় এরকম অনেকেই এরকম হ্যালোসিনেট অনেকেই করেন, এটা ভুল দেখেছো তুমি। কারণ দেখো, একটা কেউ শুয়ে থাকলে তো সে আর দৌড়ে পালিয়ে যেতে পারবে না, অতজন রয়েছে রুমের মধ্যে, সবাই কেউ তো দেখতে পাবে। তো কেউ ওটাকে আর সিরিয়াস নেয়নি, ভেবেছে যে ওর ভ্রমই হয়েছে, ভ্রম ভেবে ওকে চোখে মুখে জল দিয়ে শুয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা ওদের যখন অ্যাক্টিভিটিস হচ্ছিল, তো সেই সময় ওনার মানে রীতিমতো ওদের ক্যাম্পে পুরো রটে গেছে যে এরকম, ওর নামটা ঠিক মনে পড়ছে না যিনি পাঠিয়েছিলেন ঘটনাটা, ওরকম ভূত দেখেছে, ঠিক আছে। কারণ ও তো তাই বলেছে যে আমি এরকম দেখেছি, ভূত দেখেছে, পুরো রটে গেছে। এবার কয়েকজন ওকে আবার এসে জিজ্ঞেস করছে তুমি কী দেখেছো, সেগুলো বলছে। তো সেই দিনটা নর্মাল সব কিছু ঠিকঠাকই ছিল, ওই দিনকে কিচ্ছু হয়নি। তার পরের দিনকে মানে তৃতীয় দিন ওনাদের সকালবেলা ওই পিটি হয়, ঠিক আছে, তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ওদের হয়। ওই পিটির সময় ওনারা মানে বসে, মানে ও যেহেতু তোমার লাস্ট ইয়ার ওদের সেরকম একটা হ্যারিক থাকে না, বসেছিল। এবার সেই সময় একটা জুনিয়র, মানে ওরা ছিল সিনিয়র লাস্ট ইয়ার, আর ওদের জুনিয়র যারা ছিল, ওরকম জুনিয়র একটা মেয়ে ওর কাছে দৌড়ে এসছে, দিদি কথা আছে। তো বলো, হ্যাঁ বলো কী কথা। তখন মেয়েটা বলছে যে আমি না শুনছিলাম তুমি পরশু দিন কিছু দেখেছো, কী দেখেছো গো? তখন ও বললো যে এরকম ব্যাপার হয়েছিল, এরকম একজনকে শুয়ে থাকতে দেখেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম দেখে। তখন ওই বাচ্চা মেয়েটা বলছে দিদি আমিও না এরকম দেখেছি। বলছে কবে দেখেছো? বলছে না তুমি যেদিনকে দেখেছিলে ওই দিনকেই দেখেছি। এবার ও তখন ব্যাপারটা ওর স্ট্রেঞ্জ, ও কেন দেখলো তাহলে? আর ও যেটা দেখেছিল আর ও যেমনভাবে দেখেছিল জিনিসটা হচ্ছে, ও ঘুমাচ্ছিল, মানে বাচ্চা মেয়েটা ও ঘুমাতে এবার হঠাৎ কিছু একটা দেখে এত ভয় পেয়েছিল, পেছনের ওর পাশে যে মেয়েটা ছিল সেই মেয়েটা অ্যাকচুয়ালি বলেছে যে ওই কন্ডিশন ওই বাচ্চা মেয়েটার কী ছিল। তো ও বলছে যে আমি তো ঘুমাচ্ছি, হঠাৎ দেখি আমাকে ডাকছে, পা দিয়ে আমাকে বাড়ি মারছে, আমি উঠে দেখি পাশের বেডে থরথর করে কাঁপছে, কোনো কথা বলতে পারছে না, চোখ ফোক পুরো লাল হয়ে গেছে, চোখ মুখ থরথর করে কাঁপছে। তো কী হয়েছে তখন ওকে জিজ্ঞেস করতে না, ও মানে আটকে যাচ্ছে, ও কিছু বলতে পারছে না ক্লিয়ারলি, ও কথা জড়িয়ে যাচ্ছে, ওর হাঁপানি হচ্ছে। তো এবার যেহেতু এতগুলো প্রবলেম হচ্ছে ওকে দেখে ও ছেড়ে দিয়েছে, ওকে জিজ্ঞেস করেনি, কারণ বুঝে গেছে যে কিছু একটা হয়েছে, দেখেছে ঘামছে উঠে। তো ওকে আবার ওরকম জল ফল দিয়ে ওকে শুয়ে দিয়েছিল। তো ওই মেয়েটা এসে বললো এই কথাটা, বলার পর আবার যেরকম ওদের মধ্যে কাজকর্ম চলছিল সেরকম চলছে। ওই সময় ওদের ওই এনসিসি ক্যাম্পেরই একজন সিনিয়র তোমার অফিসার বলতে পারি, উনি ওর কাছে এসছেন, যিনি ঘটনাটা পাঠিয়েছেন, ওর কাছে এসে বলছে যে কী গো আমি নাকি শুনছিলাম তুমি ভূত দেখেছো, ভূত টুত কিছু হয় নাকি? এবার দেখবে যারা এরকম তোমার ডিফেন্সে বা আর্মিতে কাজ করে না, এরা ভূত টুত বিশ্বাস করে, কারণ ওদের বাইরেই কাজ, ঠিক আছে। তো ওদের কাছে হচ্ছে মানুষই সব থেকে ভয়ানক। তো ওরা বলছে যে ভূত কোদ দিয়ে দেখলো, এবার হিন্দিতে বলছিলাম, আমি তোমাকে বাংলাতেই বলছি, ভূত কোদ দিয়ে দেখলে? বলছে না এরকম আমি দেখেছি। তখন এবার কি করেছে ওই ম্যাডামটা, মানে ওই সিনিয়র অফিসারটা, উনি না এরকম কিছু হয় না, তুমি ভুল দেখেছো, মানে একটু তোমার চেপে দিল ব্যাপারটাকে, ঠিক আছে। কারণ একটা ক্যাম্পের মধ্যে বুঝতেই তো পারছো এটা
কত কিছু রেডি করে যেতে হয়, কত কিছু প্রিপারেশন লাগে। তো ক্যাম্পে চলেও এসছে, এবার এখান থেকে তো আর চাইলেই চলে যেতে পারবে না। এবার ক্যাম্পে যদি ছড়িয়ে যায় যে সত্যি জায়গাটাতে ভূত রয়েছে বা জায়গাটা যদি ঠিক না, তখন তো একটা সমস্যা হয়ে যাবে। এবার কেউ তো আগে থেকে আর জানতো না, সবাই এখানে এসে ফিল করতে পারছে। তো যার জন্য না ওকে পুরো চেপে দিচ্ছে খবরটা, ঠিক আছে। তো ওই দিনটা নর্মাল গেছে, ঠিক আছে, ওই দিনটা নর্মাল গেছে। তার পরের দিনকে এবার ওই এনসিসি ক্যাম্পে দেখবে কি হয়, তোমার গার্ড থাকে না যারা, ওই গার্ডগুলো কিন্তু তোমার হচ্ছে ওদের মধ্যেই থাকে, ঠিক আছে। গার্ডগুলো ওদের মধ্যেই থাকে, যারা সিনিয়র তারা গার্ড দেবে, আর যারা জুনিয়র তারা রাত্রেবেলা করে রেস্ট নেবে। তো ওরকম ওই দিনকে ওদেরই ডিভিশনের তোমার দুজন মতো সিনিয়র গ্রুপেরই দুজন মতো ক্যাডেট, ওদের ওই দিনকে আউটপোস্টে ডিউটি ছিল, ঠিক আছে। এবার আউটপোস্ট মানে তোমার গেটের সামনে ওদের দাঁড়াতে হবে। এবার আউটপোস্টে ওরা ডিউটিতে দাঁড়িয়েছে। পরের দিন, আগের দিন তো রাত্রেবেলা কালচারাল প্রোগ্রাম ওদের যেরকম হয় সেরকম হয়েছে, তোমার ক্যাডেট কাউন্টিং হয়েছে, সব কিছু হয়ে যাওয়ার পর ওরা শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা যখন ওরা পিটি ক্লাসে মানে পিটি এক্সারসাইজের দিকে যাচ্ছে, মানে পিটির দিকে সেশনের দিকে, তখন দেখছে যে ওই মেন গেট থেকে ওই লোকাল দুটো, মানে ওই যেখানে গেছিলো ওরা, ওই জায়গার লোকাল দুজন লোক একটা মেল ক্যাডেটকে কাঁধে করে, ধরো দুপাশে লোক, মাঝখানে ছেলেটা এরকম করে ঝুলছে, ওরকম অবস্থায় নিয়ে আসছে ক্যাডেটটাকে। এবার একটা এনসিসি ক্যাডেটের এরকম অবস্থা দেখে তো সবাই চমকে গেছে, কীভাবে হলো, এটা কী হলো। এবার তখন কিছু জানা যায়নি, ঠিক আছে। তো দেখেছে ওরা ঢুকছে, আর ওরাও সে সময় বেরাচ্ছে পিটি সেশনের জন্য, তারা বেরিয়ে গেছে। এসে শুনছে যে ওই ছেলেটা রাত্রেবেলা যখন শিফট চেঞ্জ হবে, মানে ওদের ভোরবেলা শিফট চেঞ্জ হয়, ঠিক আছে, শিফট চেঞ্জ হয়ে যারা রাতে করেছে তারা আবার রেস্ট নেবে, তারপরে যারা আবার নতুন সকালে ফ্রেশ তারা আবার শিফটে যাবে। তো এরকম ওদের এবার ডিউটি শিফট চেঞ্জ হবে। ওই সময় ও গেছিলো হচ্ছে, ওর সঙ্গে যে ছিল, দুজন মিলে দাঁড়িয়ে ছিল, ওর সঙ্গে যে ছিল সে গেছিলো তোমার হচ্ছে যারা নেক্সট শিফটে আসবে ওদেরকে ডাকতে। আর ও তখন একা ছিল ওখানে। এবার ও যখন দেখলো যে আমি একা রয়েছি, আর এত রাতে কেই বা আসবে, কোনো আর এতগুলো ক্যাডেট রয়েছে, কোনো চোর ছাচোর তো আর সাহসই পাবে না ঢোকার, কারণ অলরেডি এত অফিসার্স রয়েছে। তো ও কী করেছে, ও একটু ঢিলেমি করে ওই বিল্ডিং এরিয়া থেকে বাইরে বেরিয়ে টয়লেট করতে, স্বাভাবিক কিছু একটা করতে গেছিলো, বাইরে বেরিয়েছে। বাইরে ওই টয়লেট করতে যখন গেছে, মানে ছেলেটাই বলেছে, যখন টয়লেট করতে গেছে, টয়লেট করছে, হঠাৎ ওর ফিল হলো যে ওর একটা দমকা হাওয়া ওর কান ছুঁয়ে বেরিয়ে গেল, কানের পাশ থেকে দমকা হাওয়া বেরিয়ে গেল, ঠান্ডা একটা দমকা হাওয়া। এবার ওটাকে তো ন্যাচারালি নেবে, হাওয়া বইতেই পারে। তারপর আবার সেম জিনিস হলো, ও তখনও ওটাকে ইগনোর করে দিল। এবার হঠাৎ করে না ওর ফিল হলো যে পেছনে হয়তো কেউ এসে দাঁড়ালো, ঠিক আছে। ও যে পেছনে ঘুরলো, মানে ওই যেটা দেখেছিল, ওই যা বিভৎস জিনিস, মানে বলছে যে চোখ, মানে দুটো চোখ যেন বাইরে বেরিয়ে এসছে, মানে চোখ ধরো বাইরে বেরিয়ে ঝুলছে, এরকম দুটো চেহারাও দেখেছে, এরকম দুটো চোখ নিয়ে একটা বিচ্ছিরি একটা চেহারাও দেখেছে। আর ওইটা দেখে অজ্ঞান হয়ে গেছে ওখানে, ঠিক আছে। ওইটা দেখার পরে ও বলেছে যে আমার কিছু মনে নেই, ঠিক আছে, মানে ও অজ্ঞান হয়ে গেছে ওখানে। এইবার কি হয়েছে, ওই এলাকারই মানে ওই লোকাল দুজন লোক ওকে সকালবেলা ওরকম, ওরা মাঠে চাষবাস করতে যায়, ওরকম দুটো চাষি যাচ্ছিল, সেই সময় দেখছে যে একটা ছেলে ওরকম এনসিসির জামা পরে, ওরকম ইউনিফর্ম পরে রয়েছে ওখানে মাঠের পাশে পড়ে গেছে ওরকম করে। তো ওরা দেখে ওকে বাড়ি নিয়ে এসছে। ওরাও বলেছে যে আমরা সকালবেলা দেখলাম যে অজ্ঞান হয়ে পড়েছিল ওখানে, এরকম বলে গেছে। তো ছেলেটা যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিল, কারণ অতটা ভয় পেয়েছে, ওকে ডক্টর মেডিকেল চেক আপের জন্য ওকে নিয়ারেস্ট একটা মেডিকেল ক্লিনিকে নিয়ে গেছিলো। তো সেখানে চেক আপ করে ওকে বললো যে ওর শরীরটা একটু উইক রয়েছে, একটু রেস্ট নাও। তো ছেলেটা এতটাই ভয় পেয়ে গেছিলো, আর না ওর মনে একটা ভয় বসে গেছিলো যে ভাই আমি এখানে থাকবো না, যার জন্য ও আর ক্যাম্প করতে পারিনি, ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। এত অব্দিও ঘটনাটা নর্মাল, ঠিক আছে। এরপর আরও ক্রিপি সিন শুরু হচ্ছে ঘটনাটাতে, মানে ওই বলে না, মানে ওরা আমাকে সাবধান করে, আমাদেরকে প্রথমে বোঝায় যে আমি আছি, তারপরে সাবধান করে, এরকম জিনিস এত অবধি চললো। এবার 4 নম্বর দিনের দিন, ঠিক আছে, 4 নম্বর দিনের দিন, ওই দিনকেই যেদিনকে ও ছুটি নিয়ে চলে গেল, ওই দিনকেই রাত্রেবেলা ওদের ওই কালচারাল প্রোগ্রাম ওদের যা থাকে এগুলো প্রত্যেক দিনই ওদের হয়, ঠিক আছে। ওই কালচারাল প্রোগ্রাম, তারপরে তোমার হচ্ছে ওই কাউন্টিং যেগুলো হয় ওগুলো প্রতিদিনই হয়। তো কালচারাল প্রোগ্রাম হয়ে গেছে, তারপরে ডিনার ছিল, ডিনার করেছে, ডিনারের পরে ওদের ক্যাডেট কাউন্টিং শুরু হয়, ঠিক আছে। রুমে সব ক্যাডেট ঠিকঠাক রয়েছে কিনা, প্রত্যেকজন অ্যাভেলেবেল আছে কিনা, ওই ক্যাডেট কাউন্টিং হয়। তো ওই ক্যাডেট কাউন্টিংয়ের সময় ওদের রুমেই দুটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না।
এবার এনসিসি ক্যাডেট তুমি ভাবতে পারছো কতটা ওটা মেন্টালি ফিজিক্যালি স্ট্রং, এবার এরকম দুটো মেয়েকে তো পাওয়া যাচ্ছে না, মানে তো হই হই একটা হবেই পুরো ক্যাম্পের মধ্যে। পুরো ক্যাম্প চারিদিক খোঁজাখুঁজি হচ্ছে, ও বাবা। এই হতে হতে তোমার একটা দল এরকম পুরো বিল্ডিং খুঁজছে, আর একটা দল ভেতরেই ওরা তখনও কন্টিনিউ কাউন্টিং করছে। তো এই কাউন্টিং চলাকালীন যেই দুটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওদের মধ্যে একটা মেয়ে রুমে ঢুকে এসছে। ঠিক আছে, একটা মেয়ে রুমে ঢুকে এসছে, আর তোমার চুল মুছতে টাওয়াল দিয়ে চুল মুছতে ঢুকে এসছে। এবার সবাই দেখেছে ওকে যেরকম চুল মুছতে ঢুকছে, তখন জিজ্ঞেস করলো যে কী হলো, কোথায় গেছিলো, তখন খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বলছে আমি তো বাথরুমে গেছিলাম, তো এই তো ফ্রেশ হয়ে আসছি। তো ঠিক আছে, তখন যে আরেকটা মেয়ে ওর সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন ওর খোঁজ করা হচ্ছে, ওকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো বিল্ডিংয়ে কোথাও নেই। তারপর কি হয়, তোমার ওদের মধ্যে একজন বাথরুমে যাবে, মানে তখনও কন্টিনিউয়াস খুঁজছে কিন্তু ভেতরে, কারণ এভাবে একটা ক্যাডেট মিসিং ছেড়ে দিতে পারে না, ওরা কন্টিনিউয়াসলি খুঁজেছে, আশপাশের এলাকায় 2-3 জন বেরিয়ে গেছে খোঁজার জন্য। এবার হঠাৎ করে একজন বাথরুমে যাবে, ঠিক আছে, এবার ওদের ফিমেল অনেকগুলোই বাথরুম ছিল। এবার সেকেন্ড ফ্লোরে যে বাথরুমটা ছিল, ওই বাথরুমটা খুব একটা ইউজ করতো না। আর তোমার বেসিক্যালি হচ্ছে, দেখো ওদের 3টে তো ডিভিশন থাকে, একটা জুনিয়র, একটা তোমার সাব, আর একটা তোমার সিনিয়র ডিভিশন। তোমার এবার ওরা ছিল, যেই মেয়েটা গেছিলো ওরা তো সিনিয়র ডিভিশনদের জন্য তোমার 3rd ফ্লোর, মিডলে যারা তাদের 2nd ফ্লোর, আর একদম যারা জুনিয়র যারা জুনিয়র আর মিডিয়াম তাদের 2nd ফ্লোরে, আর একদম নিচের ফ্লোরটা হচ্ছে তোমার ওই প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, তারপর তোমার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো করার জন্য, ডিনার করার জন্য, খাবার দাবার রাখার জন্য, রান্না করার জায়গা, এরকম করেছিল ওরা। তো 2nd ফ্লোর যেহেতু জুনিয়রদের, তো সিনিয়ররা কেউ যাবে না অবভিয়াসলি, যার জন্য মানে কেউ ভাবতেও পারেনি যে 2nd ফ্লোরে গেছে ও, তো পুরো বিল্ডিংয়ে খুঁজেছে। এবার ওই সময় 2nd ফ্লোর থেকে একটা ক্যাডেট ও বাথরুমে যাবে, ফিমেল বাথরুমে গেছে। এবার গিয়ে দেখছে বাথরুম ভেতর থেকে লক, ঠিক আছে, অনেকক্ষণ নক করছে, কেউ বেরাচ্ছে না, কেউ রেসপন্স করছে না। তারপরে একটা সময় ও উত্তিষ্ট হয়ে গেছে, মানে এবার তো ব্যাপারটা একটা সিরিয়াস দিকে যাচ্ছে, যে দরজাটা লক কেন, ধাক্কা মারছে তাও খুলছে না। তো এবার কি হয়েছে, একজন মেল অফিসার ওনাদের ওখানে, ওনাকে জানানো হয় যে এরকম দরজাটা বন্ধ রয়েছে, দরজাটা খোলা যাচ্ছে না কেন। উনি এসে এবার দরজাটা তো উনিও চেষ্টা করলো, খুলতে পারছে না। এইবার কি হয় না, ধরো মেয়েরা বাথরুমে গেলে কি হয়, সচরাচর বাইরে থেকে কেউ ডাকলে আওয়াজ দেয় না, ঠিক আছে, একটা প্রাইভেসি ব্যাপার থাকে। তো উনি হয়তো ভেবেছে যে এতবার যখন ডাকা ডেকেছে হয়তো ভেতরে কেউ হয়তো রয়েছে, হয়তো বা কিছু হয়তো ভেতর থেকেই লক দরজাটা, তাও তো উনি ক্লিয়ার জানে না। এবার যেহেতু একটা মেল অফিসার, ও কোনোদিন ফিমেল ক্যাডেটদের বাথরুমে ঢুকতে পারবে না, যার জন্য কি হলো, দুটো সিনিয়র ফিমেল ক্যাডেটকে আনা হলো যে দরজাটা ভাঙা হবে। তো ডিসিশন নেওয়া হলো, দরজাটা ভাঙা হয়েছে। দরজাটা ভাঙা হতেই না, মানে পুরো ওই যে ফ্লোরে দরজাটার সামনে যে কজন ছিল সবাই শকড। দরজাটা খুলে ওরা দেখছে যে ভেতরে ওই মেয়েটা পড়ে আছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পড়ে রয়েছে। আর পুরো মেঝে, বাথরুমের পুরো মেঝে রক্ত, মানে পুরো ভেসে যাচ্ছে এমন রক্ত, ঠিক আছে, এরকম, মানে বুঝতে পারছো কিরকম ব্লিডিং, মানে এবার বলে তুমি বুঝতে পারবে যে কেন অতটা রক্ত, পুরো মেঝে পুরো রক্ত ভরে রয়েছে। এই দেখে ওই সব ক্যাডেট ওখানে যারা ছিল, জুনিয়র থেকে সিনিয়র থেকে শুরু করে সবাই ঘাবড়ে গেছে, কী হলো। তো ওকে সঙ্গে সঙ্গে মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য ওখানে একটা লোকাল হসপিটালে নিয়ে চলে যাওয়া হয়েছে, সঙ্গে কোনো সময় দেওয়া হয়নি, দরজাটা ভাঙার সঙ্গে। তো এবার ওই দিনকে ওর জ্ঞান ফিরেছে, কারণ ও সেন্সলেস হয়ে গেছিলো মাথা ফেটে। তো জ্ঞান ফেরার পরে ও মানে লিটারালি ওখানে থাকবেই না, যাই হয়ে যাক ও তখনই বাড়ি যাবে, ওই রাতেই ও বাড়ি ফিরবে। কেন কী হলো সব জিজ্ঞেস করছে। তখন বলছে যে ওপরের যেখানে ওদের বাথরুম ছিল সেখানে বাথরুম খালি পায়নি বলে নিচে এসে বাথরুম ইউজ করেছে। যখন শাওয়ার নিচ্ছে ওই সময় ও নোটিস করে কি, ওদের যে দেখবে বাথরুমের পেছন দিকে একটা জানলা থাকে না, অনেকের বাড়িতে থাকে, দেখবে ওই জানলায় কিছু একটা রয়েছে, ঠিক আছে, মানে কিছু একটা রয়েছে, কী রয়েছে সেটা অত বুঝতে পারেনি, মানে ধরো লাইক ফিল হলো যে ওখান থেকে কিছুটা সরে গেল বা এরকম কিছুটা ফিল করেছে, যার জন্য তাকিয়েছে, দেখে কিচ্ছু নেই, ঠিক আছে, নর্মাল। তো এবার যেহেতু অলরেডি একটা আলোচনা হচ্ছিল ক্যাম্পে ভূত, যার জন্য ওর মধ্যেও একটা আতঙ্ক ছিল তখন। এইবার ও স্নান করে নিয়েছে, যখন ওর যেগুলো জামা কাপড় যেগুলো পরেছিল সেগুলো যখন ধোবে, নিচে বসে কাচাকুচি করছে। হঠাৎ ওর পুরো স্পষ্ট তখন মনে হলো যে কেউ ওকে দেখছে, মানে ও প্রথমবার যে ফিল করলো কেউ কিছু একটা হলো, ওখানে নড়াচড়া করলো, ও তাকালো, কিচ্ছু নেই, কিন্তু এইবার ও পুরো অনুভব করলো যে ওকে কেউ দেখছে। ও
ও ঘাড় ঘোরালো, দেখলো কেউ নেই। আবার নর্মাল, তাহলে এবার তখনও না শিওর হয়ে গেছে যে ওই ভূত নিয়ে আলোচনা হয়েছে ওটা সত্যি ওর মনের ভুল, আলটিমেট কিছুই না। তো এবার ও নর্মাল কাচাকুচি করছে, করতে 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 এরকম আবার একবার আওয়াজ হয়েছে, আবার তাকিয়েছে, আবার কেউ নেই। তারপরে যখন ও বেরিয়ে, যখন ও কাঁচা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, এবার গা হাত পা মুছছে, ফ্রেশ হচ্ছে, জামা কাপড় পরছে, হঠাৎ মনে হলো যে আবার কেউ দেখছে ওকে। সেইবারও পেছনে ঘুরলো, পেছনে ঘুরে দেখছে একটা বিভৎস মুখ ওকে দেখে হাসছে, এরকম করে একটা স্কেরি একটা স্মাইল দিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে। একটা বিভৎস মুখ, একটা মানুষের মুখ, ঠিক আছে, ওরা ভূত প্রেতের মুখ না, কিন্তু এটা মানুষের মুখ, ঠিক আছে, এরকম একটা স্কেরি একটা ফেস দিয়ে তাকিয়ে রয়েছে। এবার ওইটা দেখেই এত ভয় পেয়ে গেছে, মানে ওর কিছু বুঝতে পারিনি, ও তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে বাথরুমে, পড়ে গিয়ে ওর মাথা ফেটে গিয়ে ও সেন্সলেস হয়ে গেছে। তো ওই মেয়েটা ওরকম ট্রিটমেন্ট হলো, মেয়েটা পরের দিন সকালেই বাড়ি চলে গেছে, ও থাকতে পারেনি ওরকম, কারণ এরকম একটা বাজে রকমের ভয় পেয়েছে, বাড়ি চলে গেছে। এবার ওই ওখানে কে মুখ বাড়িয়েছিল জানলে, কে ছিল, কোনো কিচ্ছু ক্লু পাওয়া যায়নি যে এ এসছিল বা এ ছিল, যেহেতু বলেছে একটা মানে হিউম্যান ফেস ছিল আর ফেসটা খুব ক্রিপি ছিল, তো কেউ কিছু বোঝা যায়নি যে কে এসছিল, কী ওখানে হয়েছিল। তো এবার কি হলো তোমার, এবার ওদের ক্যাম্পের মধ্যে না একটা মানে কথা, একটা আলোচনা শুরু হয়ে গেল যে এত কিছু হচ্ছে, এরকম তিনটে মানে 3 জন এরকম ভিকটিম হলো, তার মানে কিছু তো একটা গন্ডগোল রয়েছে এই ক্যাম্পে। এবার না এনসিসি ক্যাম্পটাই হয় হচ্ছে অ্যাক্টিভিটিসের জন্য, ঠিক আছে, অ্যাক্টিভিটিসের জন্য, তোমার ওয়াইল্ড এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্সের জন্য, যাতে যদি কেউ ইন ফিউচার কেউ যদি কোনো ডিফেন্সে যায় বা কেউ যদি কোনো আর্মি জয়েন করে, তখন যাতে তাদের একটা ট্রেনিং থাকে, বা একটা মানে তুমি একটা ফিজিক্যাল ট্রেনিং তুমি ধরে নাও, ঠিক আছে। তো এত কিছু যখন হচ্ছে, তো ওরা ডিসাইড করলো যে আমরা তো ফিজিক্যাল ট্রেনিং করি, আমরা তো বিভিন্ন চ্যালেঞ্জেস করি এনসিসি ক্যাম্পে, তো আমরা একটা সার্ভে করি, ঠিক আছে। সার্ভেটা কী নিয়ে করব? সার্ভেটা করব হচ্ছে তোমার এই যেই বিল্ডিংটাতে আমরা রয়েছি, এই বিল্ডিংটা কিসের বিল্ডিং, এই বিল্ডিংটাকে কী ছিল, কী হতো, আর বিল্ডিংটা কেন এরকম হন্টেড। তো ওরা ডিসাইড করেছে সার্ভে করবে। চতুর্থ দিন মানে 4 নম্বর দিনের দিন ওরা ওরকম সকালবেলা ওদের পিটি ক্লাস শেষ করে ওরা বেরিয়েছে, 3-4 জন ফিমেল ক্যাডেট বেরিয়েছে। এবার ওদের না বেসিক্যালি মানে তোমার ক্যাম্পে নিয়ে যেত, ওদের এই সার্ভে টার্ভে তো হতোই, এছাড়া ওদের ওই ক্যাম্পে যাওয়ার মেন উদ্দেশ্য যদি বলো, তাহলে ওদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ওই এলাকাটা যেহেতু অনেক প্রত্যন্ত একটা গ্রাম, ওখানে তোমার মানুষ, ভাষা, তারপরে তোমার পোশাক আশাক, মানে তোমার এডুকেশন সিস্টেম অতটা স্ট্রং না, যার জন্য ওগুলো নিয়েই মানুষকে আরও সচেতন করবে, ওরা ওই ইন্টেনশনেই ওদের ওখানে ক্যাম্পটা করা হয়েছিল। তো ওইটারও সার্ভে করবে, তার সঙ্গে যাদেরকে সার্ভে করার জন্য যাবে সেই লোকাল লোকগুলোকে ওরা জিজ্ঞেস করবে যে এই বিল্ডিংটার সম্বন্ধে, যে কেন এটা এরকম হচ্ছে আমাদের সঙ্গে। তো ওরা সার্ভে করতে বেরিয়েছে, সার্ভে করতে বেরিয়ে নর্মাল সার্ভে যখন করছে তখন করছে, কিন্তু যখন ওই বিল্ডিংটা কথা উঠছে, বলছে যে আমরা ওই বিল্ডিংটা থেকে আসছি, মানে আমরা ওখানে ক্যাম্প করছি, তখনই না মানে ধরো একজনের সঙ্গে কথা বলছিল, যেই বললো যে আমরা ওই বিল্ডিংয়ে ক্যাম্প করছি, কথাটা শুনেই লোকটা চলে গেল। আচ্ছা, লোকটা কথা বলতে চাইছে না ওদের সঙ্গে। তারপরে এরকম ওরা বেশ কয়েকজনকে ধরেছে যে নর্মাল সার্ভে করার সময় করেছে, কিন্তু যখন এই বিল্ডিংটা কথা জিজ্ঞেস করছে বা বলছে যে আমরা বিল্ডিংয়ে থাকি, তখন ওরা কেউ অ্যান্সার দিচ্ছে না, সবাই এড়িয়ে চলে যাচ্ছে, পাত্তা দিচ্ছে না। তারপর অনেকে বলছে যে না আমি বলতে পারবো না, এরকম। এরকম করতে 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 ওরা 3-4টে বাড়িতে গেছিলো, ঠিক আছে। এবার ওই বাড়িতে গিয়ে যখন বলছে যে এরকম আমরা বিল্ডিং থেকে এসেছি, ওখানে আমাদের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে, বলছে চলে যাও এখানে 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 থেকো না, আমার বাড়ির উঠোন থেকে তুমি যাও, এখানে থেকো না, এরকম একটা মানে একটা হ্যাটা করা একটা একটা প্রেজেন্টেশন। তো ওদের তখন না এটা নিয়ে আরও কিউরিয়াসিটি হয় যে এইরকম করছে কেন, এইরকম নিশ্চয়ই করছে, যখন কিছু তো নিশ্চয়ই রয়েছে, কারণ একটা সাধারণ জায়গায় সাধারণ মানুষ তো এমনি বলবে না যে এরকম করবে না আমাদের সঙ্গে, নিশ্চয়ই কিছু রয়েছে। এরকম খুঁজতে খুঁজতে মানে কার কাছ থেকে পাবে, মানে ধরো 100% ওই গ্রামের 100% মানুষের মধ্যে 80% না করে দিচ্ছে, 90% মুখ ঘুরিয়ে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এই করতে 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 একটা বাড়িতে গেছে, একটা এলাকায় ওই বাড়িটা ছিল। তো বাড়িটার সামনেই দেখছিল উঠোনে একটা বাচ্চা খেলাধুলো করছে, ঠিক আছে। তো বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, বাচ্চারা হঠাৎ বললো যে ভূত আছে, বলে বাচ্চারা পালিয়ে গেল। ভূত আছে। এবার বাচ্চা মানুষের থেকে বেশি কী বা বলবে, ও শুনেছে ওদের কাকা জ্যাঠাদের কাছ থেকে বা ওদের বড়দের কাছ থেকে যে ওখানে ওই জায়গাটায় ভূত রয়েছে, ওখানে যেতে নেই, সেই সূত্রে হয়তো বলেছে যে ভূত আছে।
আবার বেশ কয়েকটা বাড়ি ঘুরলো, কেউ কোনো রেসপন্স করছে না। তারপর ওরা একটা স্কুলে গেছিলো, ঠিক আছে, ওই লোকাল গ্রামেরই একটা ছোট্ট একটা ওই পাঠশালা যেরকম হয় না তোমার, লোকাল প্রাইমারি স্কুল যেরকম হয় ওরকম স্কুলে গেছিলো একটা। ওই স্কুলে একটা বাচ্চা ছেলের সঙ্গে ওই যিনি ঘটনাটা পাঠিয়েছেন উনি একেবারে মানে পুরো মানে ওই খেলাধুলার মাধ্যমে কথা বলছে, ওর সঙ্গে মিশছে, ওর সঙ্গে বেশ অনেকক্ষণ সময় দিয়েছে বাচ্চাটাকে। বাচ্চাটার নাম ছিল লতিফুল হক, ঠিক আছে বাচ্চাটার নাম। উনি বলেছিল নামটা আমাকে, যে বাচ্চাটার নাম লতিফুল হক। তো ওই বাচ্চাটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলার পর মানে বাচ্চাটাকে কমফোর্টেবল করেছে যে আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, এরকম। তো বাচ্চাটা ওই সময় তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তুমি আমাকে বলো তো যে ওই 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 মানে আমরা যেখানে থাকছি ওখানে ওখানে সবাই ওখানে কেন বলে ওখানে ভূত আছে, ওখানে কি সত্যি ভূত আছে? তখন বাচ্চাটা বলছে যে দেখো আমি তো ভূত আছে নাকি জানি না, আমি শুনেছি ভূত আছে। কারণ এবার বাচ্চারাও একটু সাহস পেয়েছে, যেহেতু এরকম একটা বড় এরকম বন্ধুর মতো মিশছে। বাচ্চাটা বলেছে যে আমি তো জানি না যে ওখানে ভূত আছে কি নেই, কিন্তু আমি শুনেছি, সত্যি কথা বলতে আমি শুনেছি ওখানে ভূত আছে। আর অবশ্য আমার দাদা একবার ওখানে খেলতে গেছিলো। এবার ওই যে বললাম না সামনে ওদের পিটি সেশনটা হয়, ওর দাদা নাকি ওই বিল্ডিংয়ের ভেতরে খেলতে গেছিলো, ওদের ছোটোবেলা যখন ছিল ওখানে ফুটবল খেলতে গেছিলো। খেলতে গিয়ে তোমার ওদের যে দাদার বন্ধুর গ্রুপটা ওরা পালিয়ে এসেছিলো কিছু একটা দেখে, আর ওর দাদা পালাতে পারেনি, ওখানে সেন্সলেস হয়ে গেছে, ঠিক আছে। আর ওর দাদা বলেছে যে মানে অবয়বই দেখেছে, মানে ভূত দেখার মতো দেখেছে উনি কিছু। দেখো এই ঘটনাটার মধ্যে না ভূতের কোনো ডিটেল আমি পাইনি, ঠিক আছে, কিন্তু এই যে ভয়টা যেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু রয়েছে। তো ভূত দেখা এই ঘটনাটাতে সেরকম কিছু নেই, কিন্তু ওই যে সার্ভেটা ওরা করলো, করার পর ওরা চলে আসে, ঠিক আছে। এসে ওদের মধ্যেও একটা প্রশ্ন ছিল যে এই একটা বাচ্চার কথায় আর কি জোর দেওয়া যাবে, তাই না? ওরা বাচ্চা বলেছে, হয়তো খেলার মানসিকতা নিয়ে বলতে পারে, মজা করে বলেছে। তো ওদের মধ্যেও একটা ভেতরে একটা অস্বস্তি তৈরি হতে শুরু করলো যে এতদিন ধরে রয়েছি, এটা কিছুই উদ্ঘাটন করতে পারছি না বা উন্মোচন করতে পারছি না যে কী হচ্ছে ব্যাপারটা। এইবার ওরা ঠিক করেছে, যেদিন করা ওদের লাস্ট ক্যাম্প হবে তার আগের দিন ওরা ঠিক করে যে রাত্রেবেলা কেউ ঘুমাবে না, কারণ হ্যাঁ পরের দিন সকালবেলা বেরিয়ে যাবে, রাত্রেবেলা কেউ ঘুমাবে না। তো রাত্রেবেলা ওরা পুরো বিল্ডিংটা ঘুরে দেখবে, একদম ছাদ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর। এবার ছাদটা বন্ধ ছিল, শুরু থেকেই বন্ধ ছিল ছাদটা, পুরো ঘুরে ঘাড়ে দেখবে যে অ্যাকচুয়ালি কি আছে নাকি কিছু আছে নাকি ওই গ্রামবাসীরাই ভয় দেখাচ্ছে। হয় না গ্রামবাসীরা দেখবে অনেক জায়গায় দেখবে অপরিচিত জায়গায় গেলে তোমার ওই আশপাশের লোকেরাই তোমাকে মানে ওখান থেকে দূর করে দেবে যদি বাইরের লোক যায়। তো ওরাও সেটাই ভেবেছে যে হয়তো গ্রামবাসীরা এরকম করছে, কারণ ওই 4th টাইম যেই হন্টিংটা হলো তোমার বাথরুমে মেয়েটা মাথা ঘুরে পড়ে গেল ভয় দেখে, কারণ ও তো বলেছিল যে একটা মানুষের মুখের মতো বলেছিল, ও কিন্তু কোনো ভূতের কথা বলেনি। আর ও প্রথম দিনকে দেখেছিল কিন্তু একটা মানুষের মুখই কাটা ছেঁড়ার দাগ কাঁদছে, ঠিক আছে। তো যার জন্য না ওরা কয়েকজন ভেবেছে যে এটা হয়তো কোনো গ্রামের লোকেরাই করছে, আমাদের সঙ্গে বদমাইশি করছে, কারণ বাইরের লোক দেখেছে বদমাইশি করছে। তো সেই ওয়াইজ ওরা ঠিক করেছে যে আজকে রাত্রেবেলা ওরা পুরো টহল দেবে, আর যেরকম আউটপোস্টে ক্যারেট থাকে সেরকমই থাকবে আউটপোস্টে। আর তোমার গ্রাউন্ড ফ্লোরে 2 জন থাকবে, সেকেন্ড ফ্লোরে 2 জন থাকবে, থার্ড ফ্লোরে 2 জন থাকবে, আর ছাদে মোটামুটি 4-5 জন মিলে যাবে, যাতে কোথাও কিছু হলে সঙ্গে সঙ্গে খবর আদান প্রদান হয়ে যায় যে এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে, সঙ্গে সঙ্গে সবাই গ্রাউন্ড ফ্লোরে চলে আসবে। এরকম একটা মেন্টালিটি নিয়ে ওরা সবাইকে বলে দেয়, সবাইকে ক্যাম্পের ভেতরে সব ক্যাডেটদের জানিয়ে দেয় যে এরকম আমরা একটা করছি, তোমরা কেউ জুনিয়রদের বলে দেয় তোমরা কেউ ঘর থেকে বেরাবে না, রুম থেকে যাই হয়ে যাক তোমরা কেউ বেরাবে না, যদি কোনো আওয়াজও শুনতে পাও তোমরা তাও বেরাবে না। সবাইকে বলে দিয়েছে, রাত হয়ে গেছে, ওরা বেরিয়েছে। প্রথমে ওরা আউটপোস্টে এসছে, আউটপোস্ট চেক করে গেছে, আউটপোস্টের আশেপাশে বিল্ডিংয়ে চেক করে নিয়েছে, কিচ্ছু নেই, পুরো নর্মাল। আউটপোস্ট চেক করে নিয়েছে, আউটপোস্ট পুরো নর্মাল। তারপরে যেই লনটা ছিল সামনে যেখানে সব অ্যাক্টিভিটি হতো ওখানেও সব ঠিকঠাক। আর ওই দিনকে না ওরা অনেকগুলো মোম জ্বালিয়ে রেখেছিল, ঠিক আছে, যেখানে অন্ধকার পেয়েছিল সেখানে মোম জ্বালিয়ে যাতে মানে কেউ যদি ওখান থেকে পাসও করে তাহলে যাতে বুঝতে পারে, দেখতে পারে। ওরা তো ডাউট করছে যে বদমাশি করছে, ঠিক আছে। তো ওরা মোম টোম এরকম জ্বালিয়ে রেখে দিয়েছে। আউটপোস্ট নর্মাল, গ্রাউন্ড ফ্লোরে তো রান্না বান্নার জিনিস বাসন কোসন রাখা, গ্রাউন্ড ফ্লোর পুরো ঘুরলো, গ্রাউন্ড ফ্লোর নর্মাল। থার্ড ফ্লোর ঘুরলো, থার্ড ফ্লোর নর্মাল। এবার ওরা আবার গ্রাউন্ড ফ্লোরে চলে এসছে, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে চলে এসছে। গ্রাউন্ড ফ্লোরে এবার ওরা ওই লনে দাঁড়িয়ে ওরা আলোচনা করছে যে এবার নেক্সট অ্যাক্টিভিটি কী করা যায়, কারণ আমরা তো পুরো বিল্ডিং চক্কর দিয়ে নিলাম, তখন ওরা না ছাদে যায়নি,
কিন্তু ছাদের ওই যেই দরজা থাকে ওখানে একজন দাঁড়িয়েছিল তখন, মানে ওই ছাদের ওখানে একজন পোস্টিং ছিল যে তুই ওখানে দাঁড়াবি, ওখানে তুই দেখবি যে ছাদ থেকে কেউ ঢুকছে নাকি বা ছাদে কিছু হচ্ছে নাকি। তো ওরা 3rd ফ্লোর পুরো ঘুরিয়ে নিয়ে নিচে চলে এসছে যে কিচ্ছু কোথাও কিছু হচ্ছে না। তখনও ওই যে 5 জনের গ্রুপটা পুরো ঘুরছিল, ওদের সঙ্গে যে প্রত্যেক কটা ফ্লোরে 2 জন করে ছিল, ওরাও কিন্তু রাউন্ড দিচ্ছিল। ওরা নিচে চলে আসার পরে ওরা কন্টিনিউ রাউন্ড দিচ্ছিল যাতে একটা সময়ও গ্যাপ না যায়। নিচে চলে এসছে, ওদের নেক্সট অ্যাক্টিভিটি কী করবে, কোথায় যাবে, কীভাবে খুঁজবে, কীভাবে কোনো ট্র্যাপ করবে কি না, যদি কোনো ট্র্যাপে ফেলে ধরা যায়। তো ওরা আলোচনা করছে, ওই করার সময় হঠাৎ খবর আসলো ওপর থেকে চেল্লাচ্ছে, এই ইধারাও 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 ইধারাও। এবার ওরা সঙ্গে সঙ্গে এবার ওই ইধারা না কথাটা শুনেই, হ্যাঁ মানে থার্ড, তখন ডাউট পড়েছে যে 3rd ফ্লোর থেকে আসছে, কারণ ওরা ওইভাবে তারা বোঝা যায় না, একটা আওয়াজ শুনে যে আওয়াজটা ছাদ থেকেই আসছে, ওই হচ্ছে হয়তো ওপর থেকে আওয়াজটা আসছে, সম্ভবত 3rd ফ্লোর থেকেই হবে। ইধারাও 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 কাহা হ্যায় সব লোক। তো এবার যেহেতু তোমার একটা এনসিসি ক্যাম্পে তোমার হিন্দি আর ইংলিশটাই বেশি চলে, তো ওরা সঙ্গে এবার ওই কথাটা ওই ইধারাও শুনেই ওদের গায়ে ফায়ে কাটা দিয়ে দিয়েছে। কারণ যতই ভেবে থাকুক কেউ শয়তানি করছে, ভয় তো আছে, কারণ এক্সপিরিয়েন্স তো করে নিয়েছে যা করার। তো এবার ওরা সঙ্গে সঙ্গে গেছে 3rd ফ্লোরে। এই 3rd ফ্লোরে গিয়ে দেখছে যে না 3rd ফ্লোরে তো সব কিছু নর্মাল। তখন বলছে না 3rd ফ্লোরে না, আওয়াজটা মনে হয় 3 তলা মানে তোমার গেটের সামনে, ছাদের গেটের সামনে থেকে এসছে। এবার ছাদের গেটের সামনে যখন গেছে দেখে ওখানে একজন দাঁড়িয়ে রয়েছে, আর ওটা ছিল তোমার মেল ক্যাডেট, ওটা ছেলে ছিল, ঠিক আছে, ও দাঁড়িয়ে রয়েছে, তখন ওখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে ইধারাও 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 সব লোক শান্তি সে খড়ে হয়ে যাও, কুছ শোনাই দে রা হ্যায়। ওরা তখন কান পেতে শুনছে যে কী বলছে, কী শুনতে পাচ্ছে। ওইবার না ছাদের গেটটাতে যেহেতু বন্ধ ছিল, তো ওরা কেউ সাহসটাও পাচ্ছিল না যে যাবে গিয়ে দেখবে, যতই হোক ভাই একটা ভয় তো কাজ করে। তো ইধারাও 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 গেছে, ওরা বলছে শুনো 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 ঠিকসে শোনো। শুনছে, কিছুই শুনতে পাচ্ছে না। আর ওই দিকে যে মেল ক্যারেক্টটা ও কন্টিনিউ বলছে তুম লোগ কো সুনাই নেই দে রে, হামকো তো সুনাই দে রা হ্যায়, হাম তো ক্লিয়ারলি শুন পা রা হ্যায়, কোই চল রা হ্যায় ছাদ পে, ঠিক আছে। ওরা বলছে না আমরা কোথায়, আমরা তোকে শুনতে পাচ্ছি না। এবার ওই জিনিসটা হতে ওরা আরও ভয় পেয়ে গেছে যে ও একা শুনতে পাচ্ছে, আমরা কেন শুনতে পাচ্ছি না। আর এটাই হচ্ছিল এক্স্যাক্টলি, ওই ছেলেটাই শুধু শুনতে পাচ্ছিল, বাকিরা কেউ শুনতেই পাচ্ছে না, ঠিক আছে। এবার ছেলেটা তো তখন ঘাবড়ে গেছে যে ওরা কেউ শুনতে পাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি। ঘাবড়ে গিয়ে এবার ওরা ঠিক করেছে যে আর এই ভয় আর নিতে পারছি না ভাই, এবার দেখবো ডাইরেক্ট এনকাউন্টার হবে, যা হবে ডাইরেক্ট একদম সামনাসামনি এনকাউন্টার হবে, যাই দেখবো দেখা যাবে তখন। তো ওরা এবার ঠিক করেছে যে ছাদে ঢুকবে। এবার ছাদের তালাটাও অনেক দিনের পুরোনো তালা, ওটা চাবির নিচে ছিল। এবার ওই না বিল্ডিংটাতে মাত্র একটাই গার্ড ছিল, ঠিক আছে, ও রাতে করে চলে যেত, রাতে করে থাকতো না, সারাদিন সকালবেলা আসতো, রাতে করে চলে যেত। তো ওই গার্ডের কাছ থেকে চাবিটা নিয়ে রাখা হয়েছিল, যেহেতু ওরা এরকম পুরো ফ্লোর ঘুরবে। তো ওই চাবিটা নিয়ে এসে তালা আর খুলতে পারছে না, অনেকক্ষণ ধরে কুচুন খাচুন করে অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করার পর যখন কিছুই হচ্ছে না, তখন ওরা ডিসাইড করে নিয়েছে যে ভাই যা হচ্ছে বাদ দে, আমাদের তো আজকেই লাস্ট দিন, কালকেই চলে যাবো ক্যাম্প থেকে, ভাই বাদ দে, আর কিছু দেখার দরকার নেই, যা হয়েছে হয়েছে। চলে গেছে নিচে। এবার ওই যে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে, তখন একটা তোমার গোর্খা রেজিমেন্টের একটা তোমার ক্যাডেট ও এসছে, ও এসে বলছে রুকো 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 मैं अभी थोड़ा ट्राई करके देखता हूँ अगर खुल जाए ये ताला। তো ও একটু গায়ের জোর দিয়ে খোলার চেষ্টা করলো, খুলছে না, ঠিক আছে। এবার ওই বলে না তুক্কা, ওই তুক্কা করেই ও একটা কাজ করলো কি, এবার দেখবে তোমার একটা বৌদ্ধ ধর্ম যারা এ করে ওদের দেখবে একটা মন্ত্র হয়, মন্ত্রটা আমি জানি না খুব একটা। তো ও বললো দাঁড়া রুকো 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 আমি একবার ট্রাই করতে দেখতে হবে। তো নর্মাল ট্রাই করলে খুলছে না। এবার হঠাৎ ওই মন্ত্রটা উচ্চারণ করে যে প্যাঁচটা দিয়ে তালাতে ফাট করে খুলে গেছে তালা, ঠিক আছে। এটা পুরো মানে এপিক। আমি যখন শুনছিলাম ঘটনাটা আমি ভাবলাম এই ভাই এটা কী হলো। তো তালাটা খুলে গেছে, তালাটা খুলে যেতে পুরো মানে ওই জোরে কথা বলছে, ক্যাওয়াজ হচ্ছে, একটা পুরো নিস্তব্ধ, মানে ওরা পুরো থমকে গেছে লিটারেলি, এরকম একটা কন্ডিশন যে এইবার দেখতে পাবো আমরা কিছু একটা, থমকে গেছে পুরো। দরজাটা খুলেছে, ছাদ পুরো ফাঁকা, ছাদে কেউ নেই, গেছে। এবার ওরা তখনও ভেবেছে যে ছাদে হাঁটাচলা করছিল কেউ, আওয়াজ পেয়েছে ওই ছেলেটা, ওর কথাতেই দাম দিয়ে ওরা ভেবেছে যে যদি কেউ হয়তো ছাদে এসছে, ছাদ থেকে নিচে নেমে গেছে বেয়ে। এবার সেই ভেবে ওরা পুরো ছাদ ঘুরছে, মানে ওই মুমেন্টে ওরা ছাদে ধরো তোমার প্রায় 6-7 জন মতো পাইচারি করছে, বেশ কিছুক্ষণ পাইচারি করছে, এই ধার দেখছে, ওই ধার দিয়ে দেখছে, ওই ধারে দেখছে, সব দিকেই অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না। এদিকে ওদিকে দেখতে 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 যখন চলে আসবে সবাই ওই সিঁড়ির ঘরে চলে এসছে, মানে ছাদের দরজাটা পেরিয়ে
সিঁড়ির মধ্যে চলে গেছে। দেখবে ওই ছাদের দরজার বাইরে সিঁড়ির কিছুটা অংশ থাকে, দেন সিঁড়ি থাকে, ওরকম জায়গায় ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। ও বাবা, ওই দাঁড়িয়ে থাকার সময় দেখছে যে একটা মেয়ে ওর মধ্যে নেই, ঠিক আছে। এবার দুজন বন্ধু ছিল, একজন বন্ধু বলছে, মেয়েটার নাম জানি না আমি ঠিক, বলছে ও কিধর গায়া, ও কিধর গায়া, ও তো अभी हमारे साथ ही था, দেখো 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 कहीं छत पे ही ना रह जाए वो। এবার গেছে ছাদে, আবার ঢুকেছে, ছাদে ঢুকতে দেখে যে ওই মেয়েটা ও ছাদের একটা কোণায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে বাইরের দিকে এরকম করে নিচের দিকে দেখছে। পেছন থেকে ওকে দেখেছে মেয়েটাকে, তো ওর হাত যে ওখানে দেখছে কিছু, হয়তো ওকে ডেকে, হয়তো ওর খেয়াল নেই যে আমরা চলে এসেছি, এখানে দাঁড়িয়ে রয়েছি, তো ওকে ডাকতে গেছে দুজন মিলে। এবার ওখানে একজনও না যেতে সাহস পাচ্ছিল না, ঠিক আছে, সত্যি কথা বলতে, কারণ এরকম একটা এনভায়রনমেন্ট ওদের ওখানে। এবার দুজন মিলে ডাকতে গেছে, ভয় ছিল, দুজন ডাকতে গেছে। ওর দুজন যেই মেয়েটার গায়ে হাত দিয়েছে, মেয়েটার গা মারাত্মক গরম, লাইক ধরো তোমার 102-3 জন এরকম গা পুড়ে যাচ্ছে, এরকম গরম। এবার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা হাত সরিয়ে নিয়েছে, ওকে এরকম ঝাঁকিয়েছে, কে হুয়া বুখারে তুঝে, মেয়েটা কিছু বলছে না। মেয়েটা ওই একদিকেই একভাবে এরকম নিচের দিকে তাকিয়ে রয়েছে, মানে ছাদের নিচে দেখছে বাইরের দিকে। এবার ওকে 2-3 বার এরকম জিজ্ঞেস করছে, ও কোনো রেসপন্স করছে না। তখন কি করেছে, ভেবেছে হয়তো ওর শরীরটা খারাপ, তখনও না ওদের মাথাতে আসেনি কিছু, ওরা কিছু ওরা আন্দাজও করতে পারেনি, ওরা ভেবেছে হয়তো ওদের শরীরটা খারাপ। তো এবার ওকে ধরে ওই সিঁড়ির ঘরে নিয়ে এসছে, ঠিক আছে। ও চুপচাপ চলে এসছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না সিঁড়ি ঘরে এসে। এবার সিঁড়ি ঘরে এসেও কিছুক্ষণ ওয়েট করছিল যে ওখানে আরও কিছুক্ষণ থাকবে, যদি এর পরে কিছু হয় ছাদে, যদি এর পরে আবার কোনো আওয়াজ পাই তাহলে সঙ্গে সঙ্গে যাবো, কারণ তখন দরজাটা বন্ধ ছিল ছাদের। এবার কেউ যদি করেও থাকে ইচ্ছা করে, যে গেট খুলতে খুলতে গেটের আওয়াজ পেয়ে হয়তো পালিয়ে যেতে পারে, তার জন্য ওরা ছাদের দরজাটাকে জাস্ট ভেজিয়ে, মানে প্রিটেন্ড করার চেষ্টা করে যে ছাদের দরজাটা লক করে দিয়েছে, যদি আবার কেউ চলে আসে, যদি আবার কেউ আসে, যদি ধরতে পারে এইবারে। আর বুঝতে তো পারছো ওরা তখন কিরকম মেন্টালিটিতে ছিল, মানে ধরতে পারলে ওকে একদম দেবে। আচ্ছা, মানে একদিকে ধরতে পারলে দেবে, অন্যদিকে ভয়ও কাজ করছে। ওরা ওয়েট করছিল যে কিছু একটা আসবে, কেউ আসবে। ও বাবা, দেখি কেউ আসছে না, পুরো নর্মাল। এবার না ওই মুমেন্টে, ওই যে 5-10 মিনিট ওরা ওখানে ওয়েট করছে, ওই মুমেন্টে যেই মেয়েটাকে ওই লাস্ট টাইম ছাদ থেকে আনা হলো, ওই মেয়েটা যেভাবে ওকে ওই এনে বসিয়ে রেখে দিয়েছে, ও ওইভাবেই বসে আছে, না নড়াচড়া করছে, না কারোর সঙ্গে কথা বলছে, না কিছু করছে, ওইভাবেই বসে আছে। এবার ওর যেই বান্ধবী ছিল বলছে, তুঝে क्या हुआ, তেরা অ্যাক্টিভিটিস করছে না, সাধারণ সা নেই লাগ রা, হিন্দিতে কথা বলছে, তো কোনো রেসপন্স করছে না। এবার ওই সময় না, এবার ওই যেই বললাম না যে একটা গোর্খা রেজিমেন্টের একটা ছেলে, একটা ক্যাডেট এসে দরজাটা খুলেছিল, ও ওদের সঙ্গে ছিল, ও দেখে না ডাউট করেছে কিছু একটা, ও হয়তো কিছুটা ডাউট করেছিল তখন। ও বলছে সব লোক হাট যাও। এবার ওখানে যে কজন ক্যাডেট ছিল সবাইকে সরিয়ে দিয়েছে ওরা আশপাশ থেকে, এরকম একটা পজিশন, সামনে মেয়েটা, আর ওর মেয়েটা ঠিক অপোজিটে হচ্ছে গোর্খা রেজিমেন্টের ক্যাডেটটা। ছেলেটা মেয়েটাকে ঠাটিয়ে এক চড় মেরেছে, জোরে, গায়ের জোরে এক ঠাটিয়ে চড় মেরেছে, যার যে মেয়েটা চুপচাপ হয়েছিল, গা গরম হয়ে গেছে, ছাদ থেকে আনলো, ওই ঠাটিয়ে চড় মেরেছে, এত জোর মেরেছে, ওই চটটা খেয়ে মেয়েটা এরম করে উঠেছে, করে বলছে আরে কিয়া হুয়া, মেয়ে তো ছাদ পে থা, ইধার কাব আয়া, মানে এরকম ওর কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, তখন একটা ভরে ছিল, তখন কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, এরকম বুঝতে পারছে না তোর কী হলো। আর ওরকম হঠাৎ করে চটটা খেলো, ও একটা অবাক হয়ে গেছে যে কী হলো, এরকম মারলো কেন আমাকে, তখন বলছে কুছ নেই হওয়া। তখন ওই গোর্খা রেজিমেন্টের ছেলেটাই বলছে কুছ নেই হওয়া, আর ওর আশপাশের দুজন মেয়েকে বলছে তুমি उसका तुम कान में हाथ डालो, कान पकड़ के रखो और उसको अंदर ले जाओ, उसे यहाँ मत छोड़ो, उससे ले जाओ, यहाँ पे रहना उसके लिए अच्छा नहीं होगा, ঠিক আছে। তো বলেছে তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি, মানে ও নিচে যাচ্ছে আবার ওপরে আসছে, ঠিক আছে, বলে ওর ওপরে কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছে তখনও। এবার ছেলেটা, এই মেয়েটা যখন নিচে যাচ্ছে, তখন মেয়েটা কি বলছে, ওর বান্ধবীকে বলছে, আচ্ছা আমি তো ছাদে ছিলাম, আমি কখন এখানে আসলাম, মেয়েটা বাঙালি ছিল, আমি কখন এখানে আসলাম, আর মারলো কেন এরকম। তো ওরাও কিছু বুঝতে পারছে না যে কেন মারলো, এবার ওরাও তো জানে না যে মারলোটা কেন। তখন মেয়েটা বলছে যে আমাকে এরমভাবে মারলো, আর আমাকে একটা কথা বলতো, আমার কি কাঁধে কোনো ব্যাগ ছিল, না ব্যাগ তো ছিল না। বলছে না জানিস তো, আমি যখন ছাদে দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিলো আমার কাঁধে কোনো ব্যাগ রয়েছে, মানে এত ওয়েট ছিল ব্যাগটার, মানে লাইক আমরা যখন আমরা ক্যাম্পে আসি ব্যাগ নিয়ে, ওরকম ওয়েট ব্যাগের, মানে আমি তো বুঝতেই পারছিলাম না। তারপরে আমার কী যেন মনে হলো, আমার ওই ছাদের ওই নিচের দিকের ওখানে একটা গাছ রয়েছে, ওখানে না একটা বাদাম গাছ ছিল, ঠিক আছে,
বলছে আমার না কী মনে হলো, আমি গাছটার দিকে যখনই তাকালাম তখনই যেন আমার গাছটাকে মানে মনোমুগ্ধের মতো দেখতে শুরু করলাম গাছটাকে, মানে অবাক হয়ে দেখছে গাছটাকে, মানে গাছটা যেন ওকে অ্যাট্রাক্ট করছে এরকম। তো এবার ওইটা শুনে না মানে ওই যে গোর্খা ছেলেটা ও ততক্ষণে চলে এসছে, ঠিক আছে, ও বুঝে গেছে যে কি হয়েছে এবার। তো এবার যেহেতু বুঝে গেছে ও তো এবার দেখবে তোমার এই যারা এই পাহাড়ি হয় ওরা না এইসব দিকে ওরা আরও বেশি বোঝে, ওরা চর্চা বেশি করে, সব স্পিরিচুয়াল ওরা বেশি হয়। তো ওরা বুঝে গেছে, ও বুঝে গিয়ে ওদের বাকি কয়েকজনকে বলেছে যে যারা সিনিয়র ক্যাডেট ছিল ওদেরকেই বলেছে যে এরকম মেয়েটা মনে হয় পজেস হয়েছে, তো ওকে আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, আমরা নিচে যাই। তো ওরা চলে এসছে নিচে। এবার ওই দিনকে তো রাতটা চলে গেল, আর কেউ ঘুমাতেও পারেনি, কারণ যারা বুঝতে পেরেছে তারা আর কেউ ঘুমাতে পারেনি। যেমন যে ঘটনাটা পাঠিয়েছে ও ঘুমাতে পারেনি। পরের দিন সকালে যখন ওরা ক্যাম্প থেকে বেরোতে যাবে, ওরা প্রথম দিন ক্যাম্পে এসেছিলো তোমার শিলিগুড়ি নেমেছিল, শিলিগুড়ি থেকে নেমে কোনো একটা ভায়া হয়ে বাসে হয়ে দেন আরেকটা বাস ওদেরকে যেখানে নামিয়েছিল সেখান থেকে প্রায় 2 কিলোমিটার না 3 কিলোমিটার মতো ওরা হেঁটে ওই ক্যাম্পে গেছিলো। তো যদি এত কিছু হয়েছে তো ওরা আর মানে ওই হাঁটার ইশারা পায়নি। মানে দেখো বেসিক্যালি তো ভূত কেউ দেখতে পায়নি, সবাই কয়েকজন ভেবেছে যে সত্যি কিছু হয়েছে, কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, আর কয়েকজন ভেবেছে হচ্ছে গ্রামের আদিবাসী লোকেরা, আর ওখানে সবই আদিবাসী, তো ভেবেছে হয়তো আদিবাসীটাই করছে, যার জন্য ওরা না ওই একটা জীবনের ঝুঁকি ওদের একটা মনে হচ্ছিলো সেই সময়, যার জন্য ওরা ওই 2-2.5 কিলোমিটার রাস্তা ওরা ঠিক করেছিল যে আমরা আর হেঁটে যাবো না, আমাদের জন্য একটা 2-3টে ভ্যান আসবে, ভ্যানে করে আমরা যাবো, 2-3টে বলছি, আরও বেশি ভ্যান আসবে, ভ্যানে করে আমরা যাবো। তো এরকম ভ্যান এসছে নিতে, ওই যে তোমার তোমার ইলেকট্রিক ভ্যানগুলো হয় না, ডিক 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 করতে করতে চলে, ভ্যানের মতো দেখতে হয়, বাইকের মতো হ্যান্ডেলটা হয়, ওই ভ্যান এসছে। তো যখন ওরা ওই ভ্যানে করে যাচ্ছে তখন ওই যে মেয়েটা ঘটনা পাঠিয়েছে আমাকে, ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করছে যে দাদা এই আমরা যেখানে থাকলাম এই বিল্ডিংটার ব্যাপারে তুমি কিছু জানো? বলছে জানি, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে না বলা যাবে না। এবার ওরা বুঝতেই পারছো এনসিসি ক্যাডেট, ঠিক আছে, ওদের একদম কিউরিসিটি একদম চেপে ধরেছে, না তোমাকে বলতেই হবে, কেন বলা যাবে না, কি এমন আছে। এবার ওদের সঙ্গে কয়েকজন সিনিয়ররাও ছিল। এবার ওই লোকটা ভয় পেয়ে গেছে, যদি কোনো কেস ফেস কিছু খেয়ে যাই আমি না বলে, যদি কোনো ফেসে যায় কিছুতে। তো লোকটা কি বলছে যে এই বিল্ডিংটা অনেক দিনের পুরোনো বিল্ডিং, মানে ওই লোকটারও জন্মের আগে বিল্ডিং। তো ওই লোকটা ওনাদের দাদু দিদার কাছ থেকে শুনেছে যে বিল্ডিং মানে বাড়ি বলতে পারো, ঠিক আছে, দাদু দিদার কাছ থেকে শুনেছে যে ওই বাড়িটা তোমার ওই জমিটাতে যখন ওই বাড়িটা তৈরি হয়নি, ওই জমিটাতে প্রচুর লোক মারা গেছে, ঠিক আছে, প্রচুর লোক মারা গেছে ইন দ্য সেন্স ওখানে প্রচুর লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে, কারণ গ্রামের বুঝতেই পারছো যা হয়, ওখানে মেরে অনেক লোককে মেরেছে ওখানে, কারণ ওই জায়গাটা একটু তোমার ক্যাম্প করার মতো জায়গা, তুমি বুঝতে পারছো তো কিরকম একটু বন জঙ্গল বেশি হবে। তো ওখানে প্রচুর মার্ডার হয়েছে, ঠিক আছে, আর প্রচুর লোকের প্রাণ গেছে। তারপরে এরকম ভূতের চক্করে অনেক লোক মারা গেছে ওখানে, ছাদ থেকে উঠেছিল হয়তো কিছু কোনো কারণে, বা হয়তো কোনো কিছু করতে উঠেছিল, ছাদ থেকে পড়ে গেছে, এরকম দেখেছে ডেড বডি পড়েছে সকালবেলা। তো ওখানে যার জন্য এবার ওই লোকটাই এক্সপ্লেন করছে যে আচ্ছা সরি ওই লোকটাকে বলতো কথাগুলো যেরকম মারা গেছে, তখন ওরা জিজ্ঞেস করলো যে যদি এরকমই হয়ে থাকে তাহলে আমরা মানুষের মুখ কেন দেখলাম, ঠিক আছে। বলছে না, মানুষের মুখ দেখেছো এখানে কারণ আছে, যেই এন্টিটিগুলো বা যেই আত্মাগুলো ওখানে আটকে রয়েছে তারা কেউ স্বেচ্ছায় মরেনি, হয় তাকে মেরে দেওয়া হয়েছে মানে মার্ডার করা হয়েছে, আর না হলে হয় কিছু করতে গিয়ে এই ভূতের ভয়তেই কোনো একটা অঘটন ঘটে মারা গেছে। তো যার জন্য তুমি যখনই তোমরা এই দেখেছো, এবার তখন মেয়েগুলো বলে যে আমাদের সঙ্গে এরকম হয়েছে, আমাদের একজন আমি নিজে দেখেছি এরকম আমরা পাশে শুয়ে থাকতে, তারপরে আরেকটা মেয়েও এরকম দেখেছে, দেখে ভয় পেয়ে গেছে, তারপরে আরেকটা মেয়ে এরকম অজ্ঞান হয়ে গেছে, আরেকজন আবার টয়লেট করতে গিয়ে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যে এবার তখন ওই মেয়েটা বলে যে কিন্তু এই যেই আমরা যা দেখেছি এগুলোর মধ্যে একটা জিনিস সিমিলার ছিল, আমরা মানুষের মুখ কেন তাহলে দেখতে পেলাম? কারণ দেখো ভূত হলে তার মানুষের মুখ দেখতে পাবে না। তখন বলছে যে ওখানে যারা কষ্ট পেয়ে মরেছে তাদেরকে তুমি দেখেছো হচ্ছে কাঁদো কাঁদো মুখ করে, কষ্ট করে মরেছে ইন দ্য সেন্স কেউ মেরে দিয়েছে, আর যাদেরকে তোমরা দেখেছো ভয়ানক রূপ তারা হয়তো অন্য কোনোভাবে মারা গেছে, অন্য কোনোভাবে হয়তো তোমার কোনো ভয় পেয়ে মারা গেছে। সামান্য হয়তো সেই মেয়েটা যেদিন ছাদে দাঁড়িয়ে ছিল সেও হয়তো মরে যেতে পারতো যদি না ধরতো, যদি বা চড় না মারতো, যদি ওরা নোটিসই না করতো যে একজন আসেনি তাহলে তো ওখান দিয়ে হয়তো ঝাঁপ মেরে দিত, হয়তো ওরকম ভাবেই অনেকে মারা গেছে, ওরকম ভাবে অনেকে মারা গেছে।
তো বাবা আমার গায়ে কাটা দিচ্ছে। তো এই হচ্ছে এই ঘটনা, ঠিক আছে। তারপর ওরা বাড়ি চলে আসে, বাড়ি চলে আসার পর আচ্ছা এখানে কিছু বাকি রয়েছে ঘটনাটা বলেই দিই যখন বলছি। তো ওরা এরপর বাড়ি চলে আসে, যে যার মতো বাড়ি চলে গেছে, ক্যাম্প শেষ, ওদের ফাইনাল ইয়ার ছিল। তো বাড়ি চলে আসার পর যখন ওর মাকে বলেছে, ওর মা ওরকম ওকে নিয়ে মন্দিরে গেছে, পুজো আর্চা করিয়েছে, শুদ্ধিকরণ করিয়েছে, তারপরে ঘরে ঢুকিয়েছে। তো প্রায় ওই ঘটনাটা ওরা ক্যাম্প থেকে চলে আসে, মানে ওদের ওই এনসিসি লাস্ট ইয়ারের ওদের প্রায় হয়ে গেছে ধরো তোমার 1.5-2 বছর মতো ক্রস করে গেছে। 1.5-2 বছর ক্রস করে যাওয়ার পর এবার হয় না, ধরো পুরনো বন্ধু ফোন করলাম হঠাৎ করে যে কী রে ভাই কেমন আছিস, এরকম ওই করতে করতে ওদের মধ্যে ওদের একটা গ্রুপ ছিল। তো এই গ্রুপের মধ্যে কথাবার্তা হচ্ছে যে ওই ওদের গ্রুপের একটা মেয়ে ওই মেয়েটাকে ফোন করেছিল, সেই বললাম ছাদে দাঁড়িয়েছিল, এক্ষুনি আলোচনা করলাম, ওই মেয়েটাকে ফোন করেছিল। ওই মেয়েটা নাকি বলছে যে বাড়িতে গিয়ে ওকে ভূতে ধরেছিল, বাড়িতে গিয়ে। এবার কীরকম ভূতে ধরেছিল বলছে নাকি ও প্রলাপ বকতো, তো সব থেকে বেসিক একটা জিনিস প্রলাপ বকতো, রাত্রেবেলা করে একা একা বাইরে বেরিয়ে যেত, মানে বেঘরে, ওর কোনো ঘোর নেই, ঠিক আছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, লোকজন দেখতে পাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যখন ওকে ধরছে, যখন ঘুম ধরে যখন ঝাঁকাচ্ছে, আমি এখানে কী করছি, এরকম কন্ডিশন, ঠিক আছে। তো এরকম ওর সঙ্গে হয়েছে বেশ কয়েকদিন, অত ওটা ডিটেলে বলেনি আমাকে। তো ওর কাছে ওকে এরকম ওঝার কাছে নিয়ে গেছিলো, কোনো ওঝার কাছে নিয়ে যেতে ওঝা বলেছিল যে ও কোনো গাছের সামনে গেছিল, যে গাছের মধ্যে কিছু ছিল, জিনিসটাকে অ্যাট্রাক্ট করে নিয়েছে, ঠিক আছে। মানে ভাবো ওই যে ওখানে পজেস হয়েছিল, ওর সঙ্গে আত্মাটা ওর বাড়ি অবধি এসেছিল। মেয়েটা নাকি 6 মাস মতো ওই এনসিসি ক্যাম্প থেকে ফিরে ওরা যে বুঝতে পারছে যে আমরা বেঁচে গেছি, ওই মেয়েটার সঙ্গে ওই এনসিসি ক্যাম্প থেকে ফেরার 6 মাস পর্যন্ত এরকম ভৌতিক ঘটনা ঘটেছে। আমি যদি পারি, যদি ওই ঘটনাগুলো কালেক্ট করতে পারি, তাহলে তো অবভিয়াসলি আমি তোমাকে জানাবো, তখন এগুলো না হয় বলবো। তো এগুলোই মানে এত অব্দি হচ্ছে ঘটনাটা মেন, ওই বাড়ি চলে এসে তারপর এগুলো আমার সঙ্গে যখন এমনি কথা হচ্ছিলো তখনই বলেছে আমাকে। তো ও বলছে যে আমি তো ভূত দেখেছি, আমি মানলাম আমি ভূত দেখেছি, আমি তো ঠাকুর বিশ্বাস করি, আমার গলায় শিবের লকেট আছে, তাহলে আমি ভূত কেন দেখলাম, আমি কি সত্যি ভূত দেখেছি? তখন এই প্রশ্নটা ওর শুনে, তো প্রশ্নটা আমাকেই করেছিল, প্রশ্নটা শুনে না আমি মানে অবাক হয়ে গেছিলাম। কারণ দেখো যদি জিনিসটা যদি ভৌতিক হয়ে থাকে তাহলে তো পজেস হয়েছে ভৌতিক, যদি ভৌতিক না হয়ে থাকে তাহলে মানুষের মুখ কেন দেখবে? যদি ভৌতিক হয়ে থাকে তাহলে মানুষের মুখ কেন দেখবে? কারণ মানুষ থাকার কথাই না। এটা মানে এটা পুরো একটা মিস্ট্রি টাইপের, ঠিক আছে, এটা পুরোপুরি একটা মিস্ট্রি টাইপের। তো এই ঘটনাটার এন্ড হচ্ছে এখানেই, মানে ইনকমপ্লিট টাইপের ঘটনাটা হয়তো তোমার শুনতে লাগলো না, মানে সত্যি এটা যে ভূতের তো কোনো শেপ হয় না, তাহলে মানুষের মতোই কেন দেখবে? মানুষের মতোই কেন দেখবে? তাহলে কি ওখানকার লোকও এর সাথে মিশে রয়েছে? সেটাই হচ্ছে একটা কথা। তো যার জন্যই ও আমাকে বলছিল যে আমি চাই না তুমি ডিটেলসে কিছু বলো, ঠিক আছে। তোমাকে যে তোমার পডকাস্টে আমি ঘটনাটা বলবো এসে, আমি ওর সঙ্গে কথা বলেছিলাম যে তোমার এই ঘটনাটা আমি ওখানে গিয়ে বলবো, তো আমি কি ডিটেলসে বলবো? বলো না, তুমি ডিটেলসে বলো না, তুমি কিছু কিছু বলো, হাইলাইটেড পোর্শনগুলো বলো, কারণ তাও সত্যি কথা বলতে আমি চাই না। আর ওখানে একটা যেহেতু জায়গা, তো যদি কোনো এর মধ্যে যদি কোনো মানুষও ইনভলভ হয়ে থাকে তাহলে আমি চাই না সেটাকে নিয়ে এখন কোনো কন্ট্রোভার্সি হোক, অনেক আগের যেহেতু। তো এই হচ্ছে একটা ঘটনা। এইবার এই যে ধরো এই যে আমরা ভূতের আলোচনা করছি, ঠিক আছে, ভূতের গল্প করছি, এরকম যদি কোনো দিন হয় গল্প করতে করতে তুমি একটা কিছু ফিল করলে, হয়েছে আমাদের ফার্স্ট এপিসোডে, হ্যাঁ দেখবে কৌস্তবের এপিসোডটা দেখবে তাহলে বুঝতে পারবে। ওকে, তো আমার কাছে না ঘটনা আসে, ঠিক আছে, খুব ঘটনা, এমন ঘটনা আসে যেগুলো না পড়ে সত্যি মানে মানে ভূত মানে বিশ্বাস করতে ইচ্ছে করে না যে এইরকম ঘটনা আদৌ এটা ঘটনা না গল্প। এইরকমই অনেক ঘটনা আমি আপলোড করি না, অনেক ঘটনা আবার ছেড়ে দিই। তো এরকমই একটা ঘটনা আমার কাছে এসেছিল। ঘটনাটার কানেকশানটা তোমাকে বলছি। আমি একজনকে খুব রিসেন্টলি, এই কয়েকদিন আগেই, খুব বেশি দিন হয়নি, ঠিক আছে, কয়েকদিন আগেই আমি এমন একজনকে চাইছিলাম যে এই যে ঘটনা আমাকে পাঠাচ্ছে বলে, অনেকে কী করে বলো তো, এই হাইলাইট পোর্শনগুলো বলে 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 পাঠায়, ঠিক আছে, পর 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 বলে বলে পাঠায়। এবার একটা দিনের পর আরেকটা দিন আসছে, এগুলোকে তো মেনশন করতে হবে, নাহলে তো মানুষ বুঝতে পারবে না আর শুনতেও ভালো লাগবে না। তো এইগুলোর না, এগুলোর জন্য একজন চাইছিলাম যে টুকটাক স্ক্রিপ্ট ট্রিপ লেখে, অ্যাটলিস্ট তার এক্সপিরিয়েন্স থাকবে, তো তাকে দিই যাতে আমি ওই ঘটনাগুলোকে গোছাতে পারবো, যে এই লাইনটার পর এইটা বলতে হবে, মানে এইভাবে অ্যালাইন করবে, তো এটা যাতে বোঝাতে পারবো, আমি সেরকম একজনকে চাইছিলাম। তো আমি ফেসবুকে পোস্ট করেছি, গ্রুপ ট্রুপে পোস্ট করেছি, বিভিন্ন হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলাম। তো এরকম কন্ট্যাক্ট থেকে একটা মেয়ের খবর আমি পেয়েছিলাম। মেয়েটার নামটা আমি বলছি না এখানে। তো মেয়েটা না
মেয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম প্রথম দিন ফোনে, কারণ সামনাসামনি দেখিনি। প্রথম দিন ফোনে কথা বলেছিলাম, যথেষ্ট কথাবার্তা ভালো, যথেষ্ট মানে ওয়েল এডুকেটেড কথাবার্তা শুনেই বোঝা যায়। তো মেয়েটাকে আমি বলি যে আসো আমার স্টুডিওতে আসো, আমরা সামনাসামনি কথা বলি, তোমাকে তাহলে বুঝিয়ে দিতে পারবো যে তুমি কীভাবে কী কাজটা করবে। মেয়েটা এসছে, ঠিক আছে, মেয়েটা এসছে, মেয়েটাকে আমি ভেতরে নিয়ে আসলাম। ভেতরে নিয়ে এসে বসানোর পর ওর মধ্যে দেখছি একটা অস্বাভাবিক একটা আচরণ, ঠিক আছে। মানে ধরো ইন্ট্রোভার্ট এক রকমের হয়, এক্সট্রোভার্ট এক রকমের হয়। ইন্ট্রোভার্টদের দেখবে তুমি যদি তাদের সঙ্গে কথা বলো তারা কমফোর্টেবল ফিল করবে। আমি ওর সঙ্গে কথা বলছি, আনকমফোর্টেবল ফিল করছে। আমি মনে মনে ভাবছি, আমি লিটারালি এই তুমি যে আমি যেরকম বসে আছি ওরকম করেই আমরা দুজন বসে আছি, আমি এরকম করে বসে না। মেয়েটাই কথা বলছে যে আমি বলেছি যে বলো তুমি কী কাজ করেছো না করেছো। মেয়েটা বলছে আমি এভাবে শুনছি মেয়েটার, আর মেয়েটার দিকে তাকিয়ে রয়েছি, একভাবে তাকিয়ে রয়েছি, কারণ মেয়েটার বডি আমি না মানে আমি আমার সামনে যখন থাকে আমি চেষ্টা করি তার বডি ল্যাঙ্গুয়েজ ফাইন্ড করার, যে তার মাথায় কী চলছে, আমি খুব নোটিস করি এগুলো। মেয়েটাকে একভাবে আমি দেখছি যে মেয়েটা কী বলার চেষ্টা করছে, আদৌ সত্যি কথা বলছে কিনা, কারণ ও আমাকে কোনো প্রজেক্ট দেখাতে পারেনি। আমি আইডিয়া করছি কী করছে। এবার অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছে, আর আর কন্টিনিউ কথা বলেই যাচ্ছে। আমার কোনো প্রবলেম নেই, আমি শুনে যাচ্ছি, ঠিক আছে শুনি। এবার আমি নোটিস করলাম যে চোখ দুটো লাল, ঠিক আছে, আমি একদম বেশি বলছি চোখ দুটো লাল। আমি ওকে আমি ঠিক না থাকতে পেরে আমার মুখ থেকে প্রশ্নটা বেরিয়েই গেল। প্রশ্নটা আমি ওকে করলাম যে আচ্ছা তুমি কি কোনো নেশাভান কিছু করো? বলছে না, আমি কোনো নেশাভান করি না। কোনো স্মোক টোক কিছু করো? বলছে না, কোনো স্মোক করি না, কোনো আদার্স কোনো নেশাভানও আমার নেই। ঠিক আছে চলো। নোটিস করলাম যে মেয়েটা চোখ লাল, ঠিক আছে। আর মেয়েটা যখন কথা বলছে, দেখো অনেকের না হয় তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, ঠিক আছে, অন্যদিকে তাকিয়ে কথা বলে, ঠিক আছে। মেয়েটা কথা বলছে এইভাবে। আমি না মনে হচ্ছে স্ট্রেঞ্জ, এরকম কেন করছে ও। এবার আমি ওর সঙ্গে আরও কমফোর্টেবল হওয়ার চেষ্টা করলাম। আমাদের হয়তো ওই 10-15 মিনিট হয়তো কথা বলার জন্য ছিল, ডিসাইড করেছিলাম কথা বলবো, কিন্তু ওর আচরণ দেখে আমি এতটাই আমার হয়েছিলাম, আমার এতটাই স্ট্রেঞ্জ লেগেছিলো যে আমি ওকে আরও টাইম দিয়েছি যে তুমি বলো, আমি শুনি, আমি চাই জানতে যে মেয়েটা কী মানে এরকম কেন আচরণ, সাধারণ মানুষের মতো না কেন, কথাবার্তা তো সব কিছুই ভালো। এবার আমি ওকে জিজ্ঞেস করছি যে কোথায় থাকো, কী করো? তো বললো যে এরকম থাকি, এরকম করি। তখন আমি ওর সঙ্গে কথা বলতে না আমার একটা ডাউট হচ্ছিলো, মানে মেয়েটার নার্ভে মেবি কোনো প্রবলেমস রয়েছে, ঠিক আছে। কারণ আমি না তখন সত্যি কথা বলতে আমি না ভূতের কথা ভাবিনি, ঠিক আছে। তুমি হয়তো এখন ঘটনাটা শুনে ভাবছো যে অনির্বাণ হয়তো ভাবছো, ডাউট করছিলো যে ভূত কিছু, আমি না তখন ভাবি না, মাথাতেই আসেনি ভূতের কথাটা। আমার তখন মনে হচ্ছে হয় সাইকোলজিক্যাল, আর নাহলে মেয়েটা নেশা করে এসছে, কারণ চোখ দুটো লাল দেখছিল আমি, আমার নেশা ভেশা করছে। আর আমার না এরকম মানে কেউ যদি নেশা করে এসে সামনে কোনো কাজের কথা বলে আমি একদম ভালো লাগে না, পছন্দ করি না জিনিসটা। তো আমি আরও ধরার জন্য আমি টাইম দিলাম, তাহলে আমি এখনই বুঝে যাবো যে ও কাজের মেয়ে নাকি আদৌ কাজের মেয়ে না। অনেকক্ষণ টাইম দিচ্ছি, ওর সঙ্গে কথা বলছি। তারপরে কথা বলতে একটা সময় জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি বলো, আমি তো এখানে ভূত নিয়ে কাজ করি, ভূতের ঘটনাগুলোকে সাজাই, সেগুলোকে আপলোড করি, তোমারও এই নিয়ে কাজ থাকবে, তোমার লাইফের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? বলছে ও তখনও স্টিল এরমভাবেই কথা বলছে, ঠিক আছে। বলছে এক্সপিরিয়েন্স বাদ দাও। আর আমি কেন, যদি এবার এই যে কথাটা বলছি এক্সপিরিয়েন্স বাদ দাও, এইভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ করে বলেছে, এভাবে যেই বলেছে, আমি তখন এমনি স্ট্রাইক করে গেছে, আমি নিশ্চয়ই কিছু রয়েছে, নাহলে তবে এরকম করে বলে না। যদি না থাকতো তাহলে বলতো না নেই, বা এরকম কিছু হাসতেই বলতো, এরকম করে বললো কেন। আমি তখন ওকে আরও সময় দিলাম, ঠিক আছে, আরও একটু কমফোর্টেবল করলাম ওকে। এবার একটা মেয়ে একটা অচেনা ছেলের সামনে একটু আনকমফোর্টেবল হবেই, আমি ওকে আরও কমফোর্টেবল করলাম, কথা বলে আরও কমফোর্টেবল করলাম। ও বলছে ও আগের বছর ওর একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে, ওর জ্বর এসেছিলো, ওই জ্বর থেকেই মেন প্রবলেমটা। জ্বর থেকে ওর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়, পেটে ব্যথা থেকে বডি পেন শুরু হয়, তারপরে যত দিন যেতে থাকে ও তোমার অন্য মানুষকে হয়ে বসে থাকতো, কিছুই ভালো লাগতো না, কারোর সঙ্গে কথা বলতো না, কিন্তু ও খুব তোমার এক্সট্রোভার্ট মেয়ে, ঠিক আছে, একদমই ইন্ট্রোভার্ট না, ও নিজে যা বলেছে, তো একদমই ইন্ট্রোভার্ট ছিল না, তো আস্তে আস্তে খুব ইন্ট্রোভার্ট হওয়া শুরু হয়ে গেল। তারপরে ও এরকমই সব নর্মাল চলছিল, হঠাৎ একদিন সকালবেলাও ঘুম থেকে উঠেছে, ওর মা ওকে ডেকেছে, বলছে এদিকে শোন, মা গেছে, মার কাছে গেছে,
ওর মা বলছে কী হলো, কালকে রাত্রেবেলা তুই ওরকম করছিলি কেন? ও তখন পুরো শুনে শকড, মানে আমি কী করলাম? বলছে না ওরকম করছিলি কেন? বলছে তোর ঘরে গিয়ে দেখ কী করেছিস তুই। ও ঘরে গেছে, দেখছে দেয়ালের মধ্যে লম্বা লম্বা তোমার সরু 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 রং ওঠা দাগ, রং উঠে গেছে। আর ও ওটা দেখে একটা ওর কাছে ওটা স্ট্রেঞ্জ লাগবে, কারণ ওর নিজের পার্সোনাল ঘরে ওরকম দেয়ালের মধ্যে রং উঠে গেছে, আর প্যাটার্নটাও একদম এরকম সরু 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 সরু। এটা কী ব্যাপার রে ভাই? তো তখন ওর মা বলছে তুই দেয়াল আঁচড়াচ্ছিলি কেন? বলছে আমি তো দেয়াল আঁচড়াইনি। তখন ওর মা বুঝে গেছে যে মেয়ের সঙ্গে কী হয়েছে, নিশ্চয়ই কোনো। এবার দেখো এগুলো মানেই তো ভূতে ধরা না, হাওয়া বাতাস লাগাও সচরাচর লোকে হাওয়া বাতাস লেগেছে, নজর লেগেছে, এগুলো বলে। তোর মা ওকে ঝাড়িয়ে ফাড়িয়ে আনার পর বেশ কয়েকদিন ঠিক ছিল, তারপরে নাকি আস্তে আস্তেও অনেকটা ডিপ্রেসড হয়ে পড়েছিল, যার জন্য ওর মাঝখানে একই আর ওর তোমার গ্যাপও দিয়ে দিয়েছিলো, পড়াশোনা করেনি, কলেজ বন্ধ করে দিয়েছিল। তারপরে একবার আবার হারিয়ে গেছিলো, ওর ফ্যামিলির একজন চেনে জানা ওকে দেখতে পেয়ে সেখানে খবর দিয়েছে যে তোমার মেয়ে এখানে বসে রয়েছে, এরকম হারিয়ে গেছিলো। তো ওর মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার পর থেকে একটু নার্ভের প্রবলেম সমস্যা হয়, যার জন্য ওর চোখ লাল হয়ে যায়, ঠিক আছে। আর তোমার ইসেও হয়, তোমার ওই এরম করে যে কথা বলার হাবভাবটা ওই তখন থেকে, ঠিক আছে। এবার আমি এই কথাটা শুনে আমি ওর সঙ্গে ভাবলাম যে আরেকটু কথা বলি, ঠিক আছে, আরেকটু কথা বলি, কারণ যদি আরও কিছু জানতে পারি ইন্টারেস্টিং। আর আমার না যদি মানে এরকম কিছু যদি কোনো ইন্টারেস্টিং লোক পাই না, আমি তাকে বসেই রেখে দিই, কথার জালে জড়িয়ে তাকে বসেই রেখে দেবো, বল তুই, আমি শুনছি। আমি বসে রয়েছি, মানে ওকে এবার জিজ্ঞেস করছি, আরও কথা বাড়াচ্ছি, মানে আরও আগাচ্ছে আমাদের কথাবার্তা। এবার তোর পার্সোনাল লাইফ নিয়ে আমি জানছি যে কেন ওর সঙ্গে এরকম কিছু। মানে আমার না পাতি কথা বলতে মেয়েটাকে দেখেই মনে হয়েছিল মেয়েটা কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, আর সেইটাকে খুঁজে বার করার খিদেটা আমার ওর সামনে বসেই চলে এসছে, যে মেয়েটা খুঁজে বার করেছে কী হয়েছে। কারণ দেখো না, ট্রমার কথা না কেউ নিজে থেকে বলে না কাউকে, ঠিক আছে। আর এগুলোর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো হয়তো অনেকে বুঝতে পারে না। তো আমি বলো শুনি ঘটনাটা কী। এবার ও বলেছিল যে আমার বন্ধুর সঙ্গে একটা ভৌতিক ঘটনা রয়েছে, ঠিক আছে। এবার ওই ঘটনাটা বলতে গিয়েই ওর নিজের লাইফটাকে কানেক্টেড করে দিয়েছে, ঠিক আছে, এটা বুঝতে পারবে। তখন ওকে কনভিন্স করেছি যে বলো কী ঘটনা তোমার বন্ধুর এরকম। বলছে যে আমার একটা বন্ধু এরকম, আমরা এইচএসে পড়তাম, ক্লাস 12 পড়তাম। সেই সময় আমার একটা বন্ধুর ও ছোটোবেলা থেকে খুব চঞ্চল, ঠিক আছে। মানে মেয়েটা বলছে, ঠিক আছে, আমি এখানেও সেরকমভাবেই বলছি যে ও ছোটোবেলা থেকে খুব চঞ্চল। ওর মানে এই প্ল্যানচেট, ভূত প্রেতদের কীভাবে ডাকা যায় এগুলো নিয়ে ওর খুব ইন্টারেস্ট ছিল। ওর ভিডিও দেখতো এরকম তোমার মানে লোকজনের সঙ্গে কথাবার্তাও এভাবেই বলতো। তো ওর এটা খুব অ্যাট্রাক্ট করতো জিনিসটা ওকে। তো ও একদিন কি করে, যেই ওর মা, ওর আরেক বান্ধবী আর ওই বান্ধবীর মা, এই চারজন একটা গ্রুপ বানিয়ে ওরা ঠিক করলো যে প্ল্যানচেট করবে, ঠিক আছে। একদম সাদামাটা প্ল্যানচেট করবে। আর তুমি তো জানোই প্ল্যানচেট কিন্তু করা যায় না, মানে ওই বললাম প্রসিডিওর অ্যাপ্লাই করে দিলাম হয়ে গেল প্ল্যানচেট, হয় না, কিন্তু কোনোদিনও হয় না। প্রসিডিওর লাগে, প্র্যাকটিস লাগে, সব থেকে বড়ো কথা। তো ওরা প্ল্যানচেট করবে ঠিক করেছে। এবার গুগল করে ইউটিউব করে সব, এটা তো একদমই করা উচিত, একদম পুরো একটা নলেজ গ্যাদার করে নিয়েছে যে এরকমভাবে প্ল্যানচেট করতে হয়। তো ওরা ঠিক করেছে ওদের বাড়িতেই করবে প্ল্যানচেট। ওদের বাড়িটা না বেহালা চত্বরে, মানে ওদের বাড়িটা এমনভাবে, মানে বাড়িটা এমন মানে পুরোনো দিনের বাড়ি, ঠিক আছে। বেহালায় একটা সাবেকি আনা বাড়িটার মধ্যে এরকম একটা বাড়ি, জয়েন্ট ফ্যামিলি ওরা। তো ওদের বাড়িতে না ওরা ঠিক করেছিল করবে। এবার কি হয়েছে, ওরা প্রথম দিন প্ল্যানচেট করতে বসে ওই প্রফেশনাল তো না, ওরা ট্রাই করছে যদি কিছু হয়। এবার প্ল্যানচেট করার কারণ তো থাকা দরকার। ওদের কারণ ছিল হচ্ছে প্ল্যানচেট করার, ফার্স্ট অফ অল হচ্ছে এইচএসের রেজাল্ট কেমন হবে সেটা জানবে। আর হ্যাঁ, এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে গিয়ে ডাকবে একজনকে, তাকে ডাকবে। তোমার অনেক বছর আগে না একটা টলিউড ইন্ডাস্ট্রির না একটা অ্যাক্ট্রেস মারা গেছিলো, আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না। ওই অ্যাক্ট্রেসটার একটা মানে তোমার আনন্যাচারাল ডেথই হয়েছিল অ্যাক্ট্রেসটার। তো মোস্ট প্রবাবলি কোনো পার্টি থেকে কোনো কিছু একটা হয়েছিল, মানে পার্টি করতে গিয়ে ডেথ হয়েছে বা এরকম কিছু, বা নাইট ক্লাবে গিয়ে ডেথ হয়েছে, এরকম কিছু একটা ছিল, আমি শুনেছিলাম খবরে। তো ওই ফিমেল অ্যাক্ট্রেসটার আত্মাটাকে উনি ডাকবেন, এইটা হচ্ছে তার মেন মোটিভ এসে করার। ঠিক আছে, চলো প্রথম দিন ওরা ট্রাই করলো। এবার ওরা দেখে যায় না কোথা থেকে দেখেছে যে একটা সার্কেল করে সার্কেলের মধ্যে বসবে, সার্কেলের মধ্যে বসে তোমার
একটা স্টার রাখবে, স্টারের মধ্যে কিছু ওয়ার্ড ফোয়ার্ড লিখবে ওরা, দেন ওরা একটা কয়েন রাখবে, ওই কয়েনের মধ্যে 4 জন এরকমভাবে আঙুল দিয়ে ওই যাকে ডাকা তাকে ডাকবে। প্রথম দিন করেছে, কিছু হয়নি। সেকেন্ড দিন করেছে, সেকেন্ড দিনও মানে ওরা বুঝতে পেরেছে কিছু হয়নি, ঠিক আছে। মানে আমাকে যেই মেয়েটা ঘটনাটা বলেছে ওই মেয়েটার কথা অনুযায়ী সেকেন্ড দিন ওরা করেছে, ওরা কিছু বুঝতে পারেনি। এইবার সেকেন্ড দিন যখন করে যাদের বাড়িতে হয়েছে ওরা তো থেকে গেছে নিজেদের বাড়িতে, যার যে দুজন মানে বান্ধবী আর একজন বান্ধবীর মা, ওরা বাড়ি চলে গেছে। এবার বা ওই বান্ধবীটা জানলার সামনে রাত্রেবেলা বসে কিছু একটা ফোন টোন ঘাটছে, হয়তো ডিনার ফিনার করে ফোন টোন ঘাটছে। ও হঠাৎ ওর বাইরের দিকে চোখ যেতে হঠাৎ মনে হলো যে সামনে থেকে কেউ একটা সরে গেল। ফার্স্ট অফ অল দোতলা বাড়ি কিন্তু ওদের, ঠিক আছে, দোতলার বসে রয়েছে, ওখান থেকে কেউ একটা সরে যাওয়া পসিবল না, হয়তো কোনো পাখি বাদুর ফাদুর এইসবই হবে, এর থেকে বেশি কিছু হবে না, মানুষ তো পসিবলই না। তো মনে হলো কেউ একটা সরে গেল। তো ওটাকে আরও গভীরভাবে দেখার জন্য যে কী হলো, এরকম উঁকি মেরে দেখলো পুরো ফাঁকা, কিছু সব কিছু নর্মাল। এইবার বেশ কিছুক্ষণ হয়েছে, হঠাৎ ও বাইরের দিকে তাকাতে নোটিস করছে যে দূরে একটা জায়গায়, মানে কিছু একটা লিমিটেশনের মধ্যে দূরে একটা জায়গাতে দেখতে পাচ্ছে যে জায়গাটাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আশপাশে কোনো বৃষ্টি হচ্ছে না। এটা কীরকম, এটা তো পুরো স্ট্রেঞ্জ থিং। এবার এই জিনিসটা ওই মেয়েটা ওই ওর মাকে এনেও দেখায়, ওর মাও দেখেছে ওই সেম জিনিস, ঠিক আছে। এবার দেখে এরা ঘাবড়ে গেছে যে কি হলো, এটা কি না হলো। তখন ওদের মানে মাথাতে নেই যে এটা হয়তো কোনোভাবে প্ল্যানচেটের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। এইবার এটা দেখলো, সেকেন্ড দিন ওরা ফিল করছে বাড়ির মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, ওদের দোতলায় কেউ হেঁটে চলে বেড়াচ্ছে মাঝরাতে, তাও আবার। এবার ওদের বাড়িতে না জয়েন্ট ফ্যামিলির মধ্যে ও মা বাবা আর মেয়ে, ওদিকে দাদু ঠাকমা, জ্যাঠারা 3 জন, ওদের জ্যাঠা ছিল, জ্যাঠারা 3 জন, এছাড়া কেউ না। জ্যাঠার তখনও মনে হয় দেরি করে মেবি বিয়ে হয়েছিল বলে তখন বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু মেয়েটা এই কজন ফ্যামিলিতে সবাই রাত্রেবেলা শুয়ে পড়েছে, ওরা ওরকম বুঝতে পারছে যে কেউ লন দিয়ে কেউ হাঁটছে। এবার এটা ওরা নোটিস করেছে, বেশ মোটামুটি 1-1.5 সপ্তাহ মতো নোটিস করেছে। নোটিস করার পর ওরা টাকে ছেড়ে দিয়েছে যে হয়তো কোনো আমাদের মনেরই ভুল। আর সব প্ল্যানচেট মানে তখন ওরা শিওর হয়ে গেছে যে এই ভূত প্রেত আত্মা কিছুই হয় না, এই প্ল্যানচেটও কিছু না, আমরা তো করলাম প্ল্যানচেট করতে কিছুই হলো না। যদি প্ল্যানচেট আসলেও হতো তাহলে তো প্ল্যানচেট করার পর তো ভূত আসতো, এটা ওরা ভেবেছে। কিছু হয়নি মানে কিছুই আসেনি। এইবার কয়েকদিনের মধ্যেই ওই মেয়েটার যে বাবা, মেয়েটার বাবা প্রচণ্ড অসুস্থ। কি হয়েছে, তোমার হার্ট অ্যাটাক করেছে, ঠিক আছে। প্রচণ্ড হার্টের সমস্যাও ছিল, ওই সমস্যা থেকেই একটা আরও বেড়েছে, আরও অসুস্থ হয়েছে। তো এইভাবে না যত দিন আগাচ্ছে, হয়তো ভৌতিক ঘটনা কিছু ঘটছে না, কিন্তু ওদের পরিবারে একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে, একটার পর একটা ব্যাড নিউজ আসছে, একটার পর একটা ক্ষতি হচ্ছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভেঙে যাচ্ছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে। ওরা তখনও আন্দাজ করতে পারেনি, ঠিক আছে। আন্দাজ করছে পরে কীভাবে আন্দাজ করছে তোমায় বলছি। মানে যখন এত কিছু হচ্ছে তখন গিয়ে ওই যেই মেয়েটার কথা বললাম, যে মেয়েটা আমার বাড়িতে এসেছিলো, ও তো গল্পগুলো বলছে, ওর ওই বন্ধুটা আন্দাজ করতে পারে হয়তো প্ল্যানচেটটা ঠিকঠাকভাবে হয়নি, বা হয়তো হয়েছে, ভুল কিছু হয়েছে, আমাদের আন্দাজ করতে পারে। তো এবার ওদের যে সিচুয়েশানটা ওটা এখনও হচ্ছে, মানে আমি যে ঘটনাটা বলছি এই বাড়িটা এখনও আছে, আর এই পার্সনসগুলো এখনও স্টিল রয়েছে, আর এখনও স্টিল ওদের সঙ্গে এরকম নেগেটিভিটি চলছে। এইবার ঘটনাটা হচ্ছে ওই যা কথা বললাম ওকে বলেছে, ও হয়তো জিনিসটাকে 2 4 করতে পারেনি, বাট ওর কাছ থেকে যখন আমি দুটো ঘটনায় পাশাপাশি শুনলাম আমি কিছুটা আইডিয়া করতে পারছিলাম, কারণ জিনিসটা ওর সঙ্গে এইচএসের হয়েছিল, ঠিক আছে। মানে তখন তোমার ও 12-এ পড়ে, তখন এইচএস দেয়নি ওরা, জিনিসটার সঙ্গে 12-এ হয়েছে, ওকে বলেছে ওরকম ওই এইচএসের আগে, ঠিক আছে। আর ওই মেয়েটা যে বললাম ওটা প্রবলেম হয়েছিল নার্ভের, ওই সে দেয়াল ফেলে আঁচটা ছিল, ওই জিনিসটা কিন্তু ওর এইচএস পরীক্ষার সময় হয়েছিল, যার জন্য বললাম 1 বছর পড়াশোনা করতে পারিনি, মানে পরীক্ষা দিতে পারিনি এইচএসের, ওইটা কিন্তু ওর সঙ্গে হয়েছিল। এইবার দেখবে অনেক ঘটনা এতটা ক্রিপি হয়, সেটার একটা মানে কাজ থাকে, তুমি ধরো যাকে বলছো তার সঙ্গে কিছু একটা নেগেটিভিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আমি বিশ্বাস করতাম না এতদিন, মেয়েটাকে বলেছে, এবার মেয়েটারও ওরকম হয়েছে। এবার মেয়েটাকে আমি বললাম যে আচ্ছা তোমার কি কোনো দিন মনে হয়েছে যে তোমার বন্ধুর কাছ থেকে ঘটনাটা শোনার পর থেকে তোমার ওটা হয়েছে?
বলছে না 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 এরকম কিছু হয় না, মানে ওই মেয়েটা খুব একটা ভূতে বিশ্বাস করে না, ঠিক আছে, না এরকম কিছু হয় না এইরকম একটা। তাই আমি বললাম ঠিক আছে চলো ঠিক আছে ভালোই, আর তোমার ঘটনাটাও মোটামুটি ইন্টারেস্টিং লাগলো, একটা প্ল্যানচেটের ঘটনা হিসাবে আমি আপলোড করতেই পারবো, তুমি ঘটনাটা আমাকে লিখে পাঠাও, আর দেখি তাহলে বুঝতে পারবো তুমি কীরকম লিখতে পারবে, কীরকম গুছিয়ে লিখতে পারবে। আমাদের সঙ্গে কথা হলো, ঠিক আছে, মেয়েটা চলে গেল। এবার আমি ওই দিনকে আমার ওয়াইফকে বলছিলাম জানো তো মেয়েটার এরকম ধরনের কথাবার্তা বলছিল, একটা অসঙ্গতি কথাবার্তার মধ্যে একটা আনকমফোর্টেবল ফিল করছিলাম আমি, মানে আমি আমার বাড়িতে আনকমফোর্টেবল ফিল করছি ওর সঙ্গে কথা বলতে, তাও যেহেতু ইন্টারেস্ট পাচ্ছিলাম কথা বলে ওর সঙ্গে, তাই জন্য ওকে দিয়ে কথা বলাচ্ছিলাম। তো এবার ঘটনাটা আমাকে দেবে 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 করে অনেক দিন হয়ে গেছে, ঘটনাটা দিচ্ছেই না। তো এবার আমি একদিন ওকে সামনাসামনি ডেকেছি, আমি বললাম তুমি আসো, এসে তুমি ঘটনাটা, এবার ও সেই সময় একটা কন্ট্যাকচুয়াল কাজ করছিল, একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের, তো ওই কন্ট্রাকচুয়াল কাজটাও করছিল বলে আমাকে বলেছিল যে কয়েকদিন পর থেকে জয়েন করবে, তাও তোমার মোটামুটি নেক্সট মান্থ থেকে জয়েন করবে। তো এবার আমি বলেছিলাম ঠিক আছে তুমি নেক্সট মান্থ থেকেই জয়েন করো, তুমি ঘটনাটা পাঠিয়ে দিও আমাকে, তার মাঝখানে লিখে একদিন, এই পাঠাবে পাঠাবে করে 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 অনেক দিন হয়ে গেছে। আমি বললাম এই কী গো তুমি পাঠাচ্ছ না ঘটনাটা? বলছে আমার না একটু লিখতে অসুবিধা হচ্ছে। বললাম ঠিক আছে তুমি তাহলে আমার বাড়িতে এসে লেখো। আমার বাড়িতে এসছে, বাড়িতে এসে ঘটনাটা লিখলো, সব কিছু ঠিকঠাক, ঘটনাটা পুরো ওই প্ল্যানচেট হচ্ছে, ওরা প্ল্যানচেট করছে, 2 দিন প্ল্যানচেট করেছে, এইসব এসব লিখলো, লিখে ফিকে ঘটনাটা ড্রাইভে আপলোড করেছে, ঠিক আছে। পরের দিন এবার ঘটনাটার ওর মধ্যেও কিছু কারেকশন করার ছিল, সেগুলোও বলেছিল বাড়িতে গিয়ে করে আমাকে নেক্সট দিন সকালবেলা পাঠিয়ে দেবে। বাড়িতে গেছে, বলছে আমি ড্রাইভে খুঁজে পাচ্ছি না ঘটনাটা, সেভ করেছে, আর ড্রাইভে তুমি তো জানোই একবার আপলোড হয়ে যাওয়া মানে তোমার ওটা মানে ডিলিট না করলে ডিলিট হবে না, ওটা তোমার অটোমেটিক গায়েবও হয়ে যাবে না, তোমার একদম থেকেই যাবে। বুঝে খুঁজে পাচ্ছি না, বললাম কী খুঁজে পাচ্ছ না, তুমি মজা করছো হয়তো, তুমি আসো আমার বাড়িতে আসো। আবার পরের দিন আমার বাড়িতে এসছে মেয়েটা, বাড়িতে এসে এবার আমার ডেস্কটপ থেকে ওকে লগ ইন করেছি যে খোলো দেখি তোমার ড্রাইভটা, তোমার কোথায় নেই, তোমার আর ওর ফোনটাও না ছিল তোমার ভাঙাচোরা স্ক্রিন, না কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আমি বললাম তুমি এর মধ্যে লেখো কীভাবে? তখন বললো না আমার পিসি আছে বাড়িতে, আমি সিস্টেমে লিখি। তো বললাম তুমি তোমার জিমেলটা আমার এখানে সিস্টেমে লগ ইন করো, লগ ইন করে খোঁজো, দেখো নিশ্চয়ই পাবে, কেন পাবে না তুমি? আর আমি তখন বলছি কেন পাবে না, আমার তখন গলার জোর বেড়ে গেছে, তুমি পাগল লাগছো নাকি? আর ওই সময় না আমার, আর ওই সপ্তাহটাতে আমি ভেবে রেখেছিলাম যে ওই প্ল্যানচেটের ঘটনাটাই আপলোড করবো, যার জন্য আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশনের কাজ করছিল যে কী করছে এগুলো, একটা কাজের মেয়েকে নিজে যদি কাজই না এরকম বারবার ঘোটালা করে তো কীভাবে হবে? তাই খোঁজো খোঁজো খোঁজো, এরকম রুটলি ওকে বলেছি খোঁজো খোঁজো, তো খুঁজে খুঁজে হয়রান হয়েছে, খুঁজে আর পাচ্ছে না। আমি বললাম তুমি ছেড়ে দাও, আবার লেখো ঘটনাটা। আবার আমার সামনে বসেই ও লিখলো, আমার সামনে বসে লিখে আমাকে পাঠিয়ে দিল, এবার যাতে ড্রাইভে না আপলোড করে আমাকে একদম পুরো কমপ্লিট করে আমার হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্স করে দিল। ভালো কথা। এইবার এখানে স্ট্রেঞ্জ থিংটা হলো, ঘটনাটা আমার রেকর্ড করা ছিল হচ্ছে যেদিনকে আমার বাড়িতে এসেছিলো সেকেন্ড টাইম লিখতে, তার ঠিক 2 দিন পরে। আমি চ্যাট ডিলিট করি না, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট ডিলিট করি না। আমার ধরো আগের বছরের চ্যাট আমার এখনও হোয়াটসঅ্যাপে পাবে খুঁজলে নাম্বার দিয়ে, তো আর ওর তো নামই সেভ ছিল, আর এখন 2-3 দিনের ব্যাপার। যেদিনকে আমি রেকর্ড করবো আমি হোয়াটসঅ্যাপটা খুলেছি চ্যাট বক্সটা, ঘটনাটা দেখতেই পাচ্ছি না, একটা পিডিএফ ভার্সন ঘটনার, পিডিএফটা দেখতেই পাচ্ছি না, পুরো চ্যাট বক্স খুঁজছি 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 খুঁজছি। এবার ওই না ঘটনাটা 3-4 বারও লিখেছিল, 3-4 বার করে আমাকে পিডিএফ করেছিল, ওই বাকি কি পিডিএফগুলো রয়েছে যেই টাইমে ঘটনাটা পুরোটা লিখেছে সেই পিডিএফটা নেই। আমি বললাম কী হলো রে ভাই? আমি ওকে ফোন করলাম যে কী হলো, তুমি আমাকে পাঠাওনি পিডিএফটা? বলছে না তোমাকে পাঠিয়েছিলাম। এবার আমি বললাম কোথায়, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাও। এবার যে স্ক্রিনশট নিতে গেছে দেখছে নেই। আমি বললাম কী রে ভাই, এইরকম হয় নাকি আবার, এ কী হচ্ছে? এবার অনেক কষ্ট সৃষ্টে ঘটনাটা ওকে দিয়ে আরও একবার লিখিয়েছি, ঠিক আছে, ও লিখবে না ওটা, বলছে তুমি ঘটনাটা ছাড়ো না, তোমাকে আমি এর থেকে ভালো ঘটনা তোমাকে আমি অ্যারেঞ্জ করে দেবো, আরও আমাকে মানে আমার বন্ধুবান্ধবরা রয়েছে ওদের সঙ্গে ঘটনা ঘটেছে, তোমাকে আমি দেবো। কারণ আমি বললাম না তুমি আমাকে ওইটাই দেবে, ঠিক আছে। ওটাকে আবার লিখেছে, আবার লিখে আবার আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। পরের দিন আবার রেকর্ড করতে যাচ্ছি, আবার ঘটনাটা নেই। আমি তখন লিটারালি আমি আমার ওয়াইফকে বলছি যে এটা কি হচ্ছে, কি এটা তো কোনো ইয়ার কি না, ছেলে খেলা তো না, আর এরকম তো কিছু হয়ও না। এবার কি করব, লাস্টে তো আর এরকম করে যখন হচ্ছে না, আমি মেয়েটাকে বললাম যে ভাই তুমি একটা কাজ করো, তুমি না আমার বাড়িতে আসো, তোমাকে আর তোমার সিস্টেমে লিখতে হবে না, তুমি খাতায় লেখো, আমার কাছে খাতা আছে, তুমি ভাই খাতায় লেখো এখানে এসে। এবার ও যেহেতু একা একা লিখতে পারছে না, যার জন্য ওকে এখানে এসে লিখতে বলা, তার কারণ হচ্ছে যে আমি ওকে বলবো ও লিখবে, ঠিক আছে। আমি শুনেছিলাম ঘটনাটা, আমি গুছিয়ে ওকে বলবো, ও লিখবে, আর তুমি বাড়িতে চলে আসো। ও লিখেছে ঘটনাটা,
লেখার পর আমি ঘটনাটা ভাবলাম যে ঘটনাটা মোটামুটি ইন্টারেস্টিং আছে, আমি আপলোড করব। এবার আমি রেকর্ড করতে বসছি, রেকর্ড করেছি ঘটনাটা। ও বাবা, রেকর্ডটা যেই করেছি, মাইকটা আমার না, মাইকের তোমার এখানে মাইকের যেরকম তোমার বাটন রয়েছে মিউটের জন্য, আমার না এটা টাচ, এটা টাচ, ঠিক আছে, আমার টাচ সিস্টেম এটা। এবার টাচ করেছি, হঠাৎ দেখি মাইকের এরকম জায়গা থেকে, এবার আমার এই জিনিসটা প্লাস্টিকের, ফাইবারের, শক্ত ফাইবার, দেখলাম ফাট করে মাইকটা খুলে পড়ে গেলো এখান থেকে। আমি আমার মানে ওই যে মাইকটা খুলে পড়ে গেল, আমার জন্য হার্টবিটটা লক হয়ে গেছে, এরকম একটা হয়ে গেছে। মানে তুমি বুঝতেই পারছো আমাদের কাছে মাইকের কতটা ভ্যালু। তো ওরকম পড়ে গেছে, এবার একটা ভয়, একটা আতঙ্ক, মাইকটা পড়ে গেছে। এবার আমি মানে ওই একটা জিনিস খারাপ হলে তো ওটা কিনতে গেলেও তো একটা খরচা আছে। আমি ওইভাবে মাইকটা সঙ্গে সঙ্গে তুলেছি, তুলে দেখছি এটা ভেঙে গেছে। আমি বললাম কী হলো, ট্রাইপডের গোড়া থেকে তো ভাঙার কথা না, কারণ ট্রাইপড আমার সাইডে থাকে, আর মাইক আমি প্রত্যেক সময় লাগাই। আবার ইভেন ওই দিনকেও আমি মাইকটা ওই বক্স থেকে বার করে সেট আপ করে দেন আমি রেকর্ডিং করেছি। তখন তো এবার যদি ভাঙাও থাকে, এবার আমার এই নিচটা প্যাচ সিস্টেম রয়েছে, যদি ভাঙা থাকে তাহলে তো প্যাচ হবে না, অ্যাটলিস্ট ভাঙাটা কেন, পুরো স্ট্রেঞ্জ। আমি আবার তখন আমার ওয়াইফকে বললাম যে দেখো এটা ব্যবস্থা করতে হবে এক্ষুনি। তা করে পরে আবার আমি ওই আঠা ফাটা দিয়ে জোরে লাগিয়েছি, ঠিক আছে চলো মাইকটাও হয়ে গেল। দেখলাম রেকর্ডিংয়ের সময় প্রচুর নয়েজ ফয়েজ এসছে, আমি এসে সব এডিট ফেডিট করে নিয়েছি, করে করে মানে এডিট ফেডিট মানে ওই এডিট নিয়েই বসছি, ঠিক আছে, এডিটের কাজ চলছে। তোমার ওই যে প্ল্যানচেটের যেই মানে যে ইনসিডেন্টটা বললাম, যে সিকোয়েন্সটা, ওই প্ল্যানচেটের ওই 2 দিন করলো প্ল্যানচেট। আমার স্পষ্ট মনে আছে আমি অত অবধি এডিট করেছি, অত অবধি এডিট কমপ্লিট করে আমি ওই ক্লিপটাকে মাঝখান থেকে কেটে, মানে ওই কন্ট্রোল আই মেরে যেরকম স্প্লিট করে ওরকম স্প্লিট করে অতটা পোর্শন এডিট হয়েছে, বাকি পোর্শন এডিট হয়নি, এরকমভাবে স্প্লিট করে আমি ফাইল করে রেখেছি। বাকিটা আমি পরে আবার এডিট করবো। ও বাবা, আমি এসে যে এডিট করতে বসবো, সিস্টেম ওপেন করেছি, দেখি ডিসপ্লে কাজ করছে না। ভাবলাম কী হলো, এটা কী হলো, এরকম কেন হচ্ছে? তখন আমার মাথায় হাত, কারণ আমাকে কন্টেন্ট আপলোড করতে হবে, আমার ইউটিউবের ডেটও মানে দিনও আসছিলো এই দিন যেদিন আমি কন্টেন্ট দিই। তো এবার কী করবো, তো এবার আমি ল্যাপটপটা সারিয়েছি, ঠিক আছে, মাঝখানে আমার কয়েকদিন কাজ বন্ধ ছিল, ল্যাপটপটা সারিয়ে ভেবেছি যে ওই ঘটনায় তো অলরেডি রয়েছে, কিছুটা তৈরি করা, ওটাকেই তৈরি করি। আমি যখন আমি না, আমার খুব একটা বদ অভ্যাস রয়েছে, ঠিক আছে, কোথায় কোন ফোল্ডারে কোন ফাইল খুলে রাখবো ভুলে যাবো, তার জন্য যেগুলো আমার দরকার লাগে সেগুলো আমি ডেস্কটপেই ছেড়ে দিই, ডেস্কটপে ফাইল করে ছেড়ে দিই। এবার ডেস্কটপ থেকে কিছু একটা ডিলিট করতে গেলে চোখে পড়বে, ঠিক আছে, কারণ মুভ করে করতে হবে, আর নাহলে ডিলিট প্রেস করে করতে হবে। এবার ফাট করে যদি কোনো একটা আইকন খালি হয়ে যায়, ওটা সবার আগে হাইলাইট হবে, ওই একটা সিরিয়ালের মধ্যে ওখানে বক্স মতো খালি, ওখানে কোনো ফাইল হয়তো ছিল। আমি ল্যাপটপটা ওপেন করেছি, ঠিক আছে, দেখো ল্যাপটপ আমার চোখের সামনেই স্ক্রিন চেঞ্জ করেছে, ঠিক আছে, আমার ডেস্কটপও রয়েছে একটা, ল্যাপটপও রয়েছে, ঠিক আছে। তো ল্যাপটপটার মধ্যে আমি বেসিক্যালি সাউন্ড এডিটটা করি। তো আমার ল্যাপটপটা আমার চোখের সামনে স্ক্রিন চেঞ্জ করেছে ওনার। এবার ল্যাপটপটা তো অফই ছিল, ও স্ক্রিনটা রিপ্লেস করে আমার ল্যাপটপটাকে আমার সামনে চালু করে আমাকে দিয়ে দিয়েছে। এবার এমন কোনো এটা হতেই পারে না যে আমার ল্যাপটপটা খারাপ হয়ে যাওয়ার পর আবার চালু হয়েছিল। ডিসপ্লে তো খারাপ হলে আর তো ওটা চালু হওয়ার না ঠিক করলে হবে না। আর ল্যাপটপটা না কি ইউজ করেছে না, আমি ল্যাপটপটা মেকানিকের ওই ইসের দোকানে দিয়ে এসেছি। আমি এডিট করতে যাচ্ছি, দেখি ডেস্কটপে ফাইলটা নেই, ওই অডিও ফাইলটা ডেস্কটপে নেই। আচ্ছা, মানে ওই প্ল্যানচেটের ওই অবধি রয়েছে, প্ল্যানচেটের পরের দিনগুলো নেই। আচ্ছা, ঠিক আছে, এবার বলি প্ল্যানচেটের পরের দিনগুলোতে কী ছিল। ঠিক আছে, প্ল্যানচেটের পরের দিনগুলোতে ছিল সেটা হচ্ছে গিয়ে ওরা কোনো একটা সাধু সন্ন্যাসী যেরকম হয় আধ্যাত্মিক লোকজন, ওনার কাছে গেছিলো, গিয়ে জানতে পেরেছিল যে ওরা যাকে ডাকার চেষ্টা করছিল, যেই প্রতিষ্ঠাটা করে ডাকার চেষ্টা করছিল সেটা তো হয়নি সক্ষম, ওদের ওই প্রসিডিওরে অন্য কিছু অ্যাট্রাক্ট হয়ে গেছে। এবার কি অ্যাট্রাক্ট হয়েছে বলি, ওদের যেই বললাম সাবেকিয়ানা বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা ওরা ভাড়া দেয়, ঠিক আছে, অনেক বছর আগের। ইভেন ওই যে বাচ্চা মেয়ের কথা বলছিলাম যে প্ল্যানচেট করছিল, বাচ্চা মেয়ে না যথেষ্ট বড়, তখন ক্লাস 12-এর, ওর জন্মানোর আগে ওদের গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্যামিলি ভাড়া থাকতো, নন বেঙ্গলি। ওই ফ্যামিলির যেই ওয়াইফ ছিল, ওই ওয়াইফ ওদের বাড়িতেই গায়ে আগুন না গলায় দড়ি সামথিং কিছু একটা দিয়ে মারা গেছিলো। তো এইগুলো আমি রেকর্ড করেছিলাম কিন্তু। আর স্ট্রেঞ্জ থিং হচ্ছে এগুলোর মানে এই যেই ওই বাড়িতে একটা মহিলারা ছিল, দেন ওরা
করেছিল, এই আগের পার্টটা রয়েছে, এর পরের পার্টটা নেই, ঠিক আছে। আমি পরের পার্টটা ভাবলাম যে আরেকবার রেকর্ড করব, ঠিক আছে। আমি রেকর্ড করতে বসছি, দেখি কিছু না কিছু ইস্যু হচ্ছে, ঠিক আছে। ইস্যু ইন দ্য সেন্স কি, নয়েজ ফয়েজ তো থাকেই আমাদের রেকর্ডিংয়ের সময়, সেগুলোকে আমি অ্যাভয়েড করতে পারবো না। মাইকটা চিটচিট করছে, আচ্ছা, মাইকটা যে চিটচিট কোনো কারণেই একটা প্রবলেম, যে কোনো কারণে একটা আটকে আছে, জিনিসটা আটকে আছে, মানে জিনিসটা আমি এক্সিকিউট করতে পারছি না, আটকে যাচ্ছে বারবার, চিচিট করছে। এবার না তখন, এবার যেহেতু আমি এইসব নিয়ে কাজ করছি, এবার না তখন আমার মাথায় একটা স্ট্রাইক করে যে এইটা এর জন্য হচ্ছে না তো, ঘটনাটাও একটু কারেস্ট একটা ঘটনা, কারণ ওদের সঙ্গে ওই নেগেটিভিটিটা ওদের সঙ্গে এখনও কন্টিনিউয়াস হচ্ছে। ওদের যেখানে বাড়ি বেহালায়, ওদের বাড়িতে এখনও কোনো পুজো আর্চা হয় না, ঠিক আছে। তো মানে করতে পারে না ওরা কোনো পুজো আর্চা, কোনো ভালো শুভ জিনিস ওরা করতে পারে না। এবার আমি ভাবলাম যে আমি কি এই ঘটনাটাকে ছেড়ে দেবো তাহলে, কিন্তু আমার তো এবার যেদিনকে আমি ওটা আবার রিরেকর্ড করার জন্য ভাবছিলাম, তার পরের দিনকে আমার নতুন এপিসোড দিতে হতো। আমার কাছে ঘটনা ছিল কিন্তু ওগুলোকে সাজানো ছিল না। তো আমি ভাবলাম যে এটা কি তাহলে ছেড়ে দেবো, যখন এত প্রবলেম হচ্ছে ছেড়ে দিই। তারপরে এবার আমার কী মনে হলো, এবার আমি তো তোমাকে বললাম আমি টুকটাক গিটার ফিটার বাজাই, গান ফান করি বাড়িতে। তো এবার ওই দিনকেই আমি তোমার মাইকটা ওই ইস্যু হচ্ছিলো, চিচিচ করছিলো বলে মাইকটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। বন্ধ করে নর্মাল গান ফান করছি কিছুক্ষণ, গান করার পরে ভাবলাম যে একটা গান রেকর্ড করি। আমার তখন না মাথাতে নেই যে মাইকটা চলছে না, মাইকটা প্রবলেম করছে, গান করি, একটা গান রেকর্ড করি, ওটাকে মিক্সিং মাস্টারিং করি, দেখি কেমন লাগছে। এবার আমি এটা সচরাচর করি বাড়িতে, একটা ছোট্ট গানের পোর্শন রেকর্ড করলাম, ওটাকে মিক্সিং মাস্টারিং করে ওটা নিজে শুনছি, শেয়ার করছি এদিক ওদিক, স্ট্যাটাস দিচ্ছি, এরকম করি। হঠাৎ আমি মাইকটা ওপেন করলাম না, তখন খেয়ালই নেই আমি মাইকটা অন করে গানটা রেকর্ড করে গানটা এডিটও করে নিয়েছি। যখন আপলোড করতে যাচ্ছি, গানটা যখন শুনছি, আমি নিজেকেই বাহবা করছি, বাহ কি মাইক কিনেছি ভাই, লো স্কেলগুলো একদম প্রপার ধরেছে। আমার তখন মাথায় স্ট্রাইক করলো, কী হলো, মাইকটা তো প্রবলেম করছিল, তাহলে গানটা কীভাবে রেকর্ড হলো, ঠিক আছে। পরের দিন আমার কাছে যেহেতু ঘটনা নেই, আমাকে ওটাই হয়তো যদি করতে হয় তাহলে আমাকে ওটাই করতে হবে, আদারওয়াইজ আমাকে আবার একটা কারেক্ট মানে করে সাজিয়ে দেন ওটা করতে হবে, ঘটনাটাকে অগোছালো থাকে ওগুলোকে সাজিয়ে আবার করতে হবে। পরের দিন আবার যথারীতি রেকর্ড করতে বসছি, ওই তোমার প্ল্যানচেট ওই ও দেখছে জানলার বাইরে বৃষ্টি হচ্ছে। এর পরের দিন মাইকের মধ্যে হচ্ছে, তখন আমি কনফার্ম হয়ে গেছি যে এই ঘটনাটা সত্যি একটা কাজড ঘটনা, এটা আমি আর নেভার এভার আমি কোনোদিন, আমি ইভেন ওই যেই পার্সনটা যে আমার মানে যে যার থ্রুতে আমি ঘটনাটা পেয়েছিলাম, আমি তার সঙ্গেও না কোনোদিন কন্ট্যাক্ট করেছি, না ওই ঘটনাটা মানে আমি কোনোদিনও রেকর্ড করতে চেষ্টা করেছি। এটাই হচ্ছে মানে এটা মানে অনেক দিন আগে না, এটা খুব রিসেন্ট, এটা তোমাকে আমি আগের মাসেই কথা বললাম। এর জন্যই বলে যে এই প্ল্যানচেট বা এই ভূত প্রেত নিয়ে বেশি পাকামো মারতে নেই, কোথা থেকে কি হয়ে যাবে না আইডিয়া করতে পারবে না, তুমি ভেবেই পাগল হয়ে যাবে যে কি হচ্ছে কেন হচ্ছে, তখন আর উপায় থাকবে না, তখন আর বলে লাভ হবে না যে আমি ভূতে বিশ্বাস করি না। তখন না মানে আমি যখন ওই জিনিসটা ফিল করলাম যে হতে পারে এই ঘটনাটার জন্য হচ্ছে, কারণ এই ঘটনাটা তো আমিও জানতে পারলাম, আর এরকম সিচুয়েশন তো ওদের বাড়িতে এখনও চলছে, কোনো তো নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে ওদের বাড়িতে। তো এই ঘটনাটা আমি রেকর্ড করবো না, আমি এটা ডিসাইডই করে নিচ্ছি, তারপরে আমি রেকর্ড করি না ঘটনাটা। তো এটা আমি মানে আমার না মাঝে মাঝে ভাবি যে এই মাইক ল্যাপটপ এগুলো তো সবই তো সিস্টেম, হয়তো কোনো সিস্টেমের গণ্ডগোল হতে পারে। আর যদি সিস্টেমের গণ্ডগোল হয় তাহলে প্রথমে ওটা ডিসপুট করছিল, মানে একটু প্রবলেম করছিল মাইকটা, সেকেন্ড যখন গান রেকর্ড করলাম তখন তাহলে কীভাবে ঠিক হয়ে গেল, আবার পরের দিন যখন আমি এটাকে নিয়ে কাজ করতে বসলাম তখন আবার কীভাবে ডিস্টার্ব করতে পারে, এটা তো কোনো পসিবল না। তো এই হচ্ছে ঘটনা। তো কিছু জিনিস থেকে আমাদেরকে বেঁচে চলা উচিত, যেটার মধ্যে প্ল্যানচেট হচ্ছে একদম সবার আগে, আমার মতে সবার আগে প্ল্যানচেট আর হচ্ছে গিয়ে অনেক সময় তোমার হচ্ছে এই হন্টেড প্লেস, কায়দা মারা উচিত না। তারপরে আমি ইভেন তোমার হচ্ছে মেয়েটার সঙ্গে লাস্ট কথা বলেছিলাম যে তুমি যতটা তাড়াতাড়ি পসিবল তুমি মানে এই আমার যে আমি জিনিসটা ধরতে পারলাম, তারপরেই আমি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি একটু পুজো আর্চা করো, পুজো আর্চা দাও, কারণ আমার মনে হচ্ছে না তোমার সঙ্গে যেগুলো হয়েছে, তোমার নার্ভের প্রবলেম যেই জন্য হয়েছে সেটা কোনো সাধারণ প্রবলেম। তো তারপরে জানি না মেয়েটার সঙ্গে এখন কোনো কথা আমার হয়নি ওর পর থেকে। আর এইটা গেল, তো আমি রিসেন্টলি আগের মাসে ফিল করছিলাম। আর আরেকটা ঘটনা, তোমাকে ছোট্ট ঘটনা, ধরো এটা বোনাস আমি বলতে পারি, ঠিক আছে, এতগুলো ঘটনা বললাম, দুটো ঘটনা বললাম, একটা বোনাস ঘটনা বলে দিই, ছোট্ট একদম ঘটনা।
আগের বছর বা তার আগের বছর, খুব মোস্ট প্রবাবলি তার আগের বছরই, মহেশতলা, খুব চেনা চেনা নাম, মহেশতলাতে একটা ঘটনা ঘটেছিল। ঠিক আছে, ঘটনাটার ভিডিওটা হয়তো অনেক ভাইরাল গেছে, মানে অনেক ভাইরাল গেছে, ইভেন আমিও দেখেছি ভিডিওটা নিউজ ফিড এই তোমার স্ক্রোল করতে করতে। ভিডিওটা ছিল হচ্ছে, যারা শুনবে এখন পডকাস্টটা তারা যদি ভিডিওটা দেখে থাকে তারা বুঝে যাবে যে কোন ভিডিওর কথা বলছি। ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে একটা ফাঁকা পার্কটার মধ্যে একটা দোলনা কন্টিনিউয়াসলি দুলছে, আর দুলছে, শুধু দুলছেই না, 180 দুলছে, একদম এপারে আসছে আবার একদম এপারে যাচ্ছে, এটা দুলছে। এই ঘটনাটার অ্যাকচুয়াল ঘটনাটা আমি বলি কী হয়েছিল ওই দিনকে। এই ঘটনাটা যার সময় ঘটেছিল হচ্ছে, ঘটনাটা আমাকে যে বলেছে তার দিদির বন্ধু। ঠিক আছে, ওরা 3 বন্ধু, মহেশতলার ওখানে খুব বড় একটা কমপ্লেক্স রয়েছে, আমি আর নাম বলছি না কোথাও, যদি যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে। ওই কমপ্লেক্সের ভিতরে একটা পার্ক, ওই কমপ্লেক্সে থাকতো হচ্ছে আমার ওই ছেলেটার দিদির বন্ধুটা, মানে ওদের 3 জনের গ্রুপ, 3 জনের মধ্যে একজন থাকতো হচ্ছে ওই কমপ্লেক্সের ভেতরে, আর বাকি 2জন বাইরে থাকতো। তো বাকি 2জন ঠিক করেছিল যে আজকে, এবার যেহেতু তোমার টিনেজ মানে ব্যাচেলার্স মেয়েরা জব টপ করে, জব পার্সন, অবিবাহিত, ওরা কী চাইবে, একটু পার্টি করবো, লেট নাইট বাড়ি যাব। তো এবার একটু তোমার এবার একটু রিচ ফ্যামিলি থেকে বিলং করলে কী বলো তো, এগুলো আরও বেশি দেখা যায়, এগুলো আরও বেশি উঠে আসে। তো ওরা ওইভাবেই প্ল্যান করেছে যে একদিন ওরকম ওই বন্ধুটার কমপ্লেক্সে যাই। ওদের ওখানে কমপ্লেক্সের ভেতরে বহুত বড় জায়গা, বিশাল বড় জায়গা ভেতরটা, তুমি হয়তো কিছুটা গেস করতে পারছো কমপ্লেক্সটা কী হতে পারে, নামটা কী হতে পারে, খুব নামি একটা কমপ্লেক্স, ভেতরে বিশাল বড় জায়গা। ওখানেই লুকিয়ে 4 চাকা নিয়ে ঢুকবে, লুকিয়ে চুরিয়ে ওখানে ভেতরে ড্রিঙ্ক করে নেবে, এটা ভেবে ওরা বেরিয়েছিল। বেরিয়ে ওই কমপ্লেক্সে গেছে, ওদের বন্ধুটাকে পিক করেছে। তো ওদের বন্ধু বললো যে এখানে কিছু করবো না, কারণ দেখে ফেকে নিলে একটা বাজে ইমপ্রেশন হয়ে যাবে, আমরা বাড়ি যাই কোনো। তো ওরা ওখানে 3 জন বাড়ে গেছে, বাড়ি গিয়ে ওখান থেকে কিছুক্ষণ এনজয় করে ড্রিঙ্ক করে ওরা এবার ওই বন্ধুটাকে ছাড়তে এসছে, যে কমপ্লেক্সে থাকে। ওরা ছাড়তে ঢুকেছে, বন্ধুটাকে ড্রপ করেছে। এবার ড্রপ করার পর না, এবার এই হয় না বন্ধুদের মধ্যে একটু মানে একদম মানে শয়তানি যেগুলোকে বলে, ও আমার বাড়ির সামনে এইটা করতে না করেছে, আমি ওটাই ওর বাড়ির সামনে দাঁড়িয়ে করবো। ঠিক আছে, ওদের মধ্যে তখন এরকম একটা জিনিস কাজ করেছে। ঠিক আছে, বাকি যে 2জন ছিল গাড়িতে, ওরা ডিসাইড করেছে যে ওকে ড্রপ করে ওদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে ওই যে পার্কটা আছে, ওই পার্কটার সামনে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো ওখানে, আর যেটুকু রয়েছে আমাদের কাছে সরঞ্জাম, সেইটুকু সরঞ্জাম আমরা শেষ করে তারপরে বাড়ি ফিরবো। তখন রাত হয়ে গেছে অলরেডি, 10টা 10:30 মতো বাজে। তো ওরা ওখানে 2জন মেয়েই ছিল, ওখানে 2জন মেয়ে ওই পার্কটার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দাঁড়াচ্ছে, কোনো সময় বাইরে এসে, কোনো সময় গাড়ির ভেতরেই বসছে, এরকম বেশ কয়েকবার করতে ওরা 2জনেই বাইরে বেরিয়ে এসছে। এবার 2জনেই বাইরে দাঁড়িয়ে আছে, একজন ফোনে কথা বলছে আর একজন ফোনে চ্যাট করছে কারোর সঙ্গে। তো যে কথা বলছে সে হচ্ছে ঘটনাটা বলেছে, আর যে ফোনে চ্যাট করছে সে হচ্ছে দেখেছে, মানে প্রত্যক্ষদর্শী 2জনেই, একজন দেখে আরেকজনকে দেখিয়েছে, আর যে কথা বলছিল সে ভিডিও করেছে। এইবার বলি, ওরা বাইরে বেরিয়ে দাঁড়িয়েছে, নিজেদের মধ্যে গল্প করছে। ওদের মধ্যেই একজন একটু হেলদি চেহারা, হঠাৎ করে বলছে, জানিস তো আমার না কিরকম একটু গাটা ভারী ভারী লাগছে। কেন বলতো, ও একটু স্পিরিচুয়াল, ও একটু বলছে গাটা ভারী ভারী লাগছে। কেন বলতো, এত রাতও হয়েছে, চল বেরিয়ে যায় এখান থেকে, দাঁড়াবো না আর, কেন ওটা গা ছমছমে লাগছে। এবার দেখো সত্যি কথা বলতে না, এখনকার দিনে আমাদের এখন আমরা যেই সময়ে থাকছি, এখানে ভূতের থেকে মানুষের ভয় বেশি। 2টো মেয়ে যদি রাস্তায় ঘোরে রাত্রেবেলা মাঝরাতে, তাদের স্বাভাবিকভাবেই তার ভূতের থেকে তাদের মানুষের ভয় বেশি থাকবে। তো ওই ভেবেই ওরা হয়েছে আর দাঁড়াবো না, একটু আনকমফোর্টেবল ফিল করছি, আর অলরেডি ড্রাঙ্ক রয়েছি, বেরিয়ে যাই আমরা। তো ওরা বেরোতে যাবে, এবার যে ফোনে কথা বলছিল বলছে হ্যাঁ, ও সাইড থেকে ওকে বলছে, আর ও ফোনে কথা বলতে বলতে ওকেও বলছে, আর ফোনে কথা বলতে বলতে ওকে বলছে বেরোচ্ছে, যাচ্ছি দাঁড়া এই বলতে বলতে ও ওদিকে কথা বলতে ব্যস্ত। এবার ওই সময় যে মেয়েটা একটু হেলদি, যে বলছিল যে একটু ভারী ভারী লাগছে গা, ও কন্টিনিউ ওকে ডাকতে শুরু করে দিচ্ছে, এদিকে দেখ। এবার এমন না যে পার্ক থেকে ওরা দূরে দাঁড়িয়ে আছে, এই পার্কের গেট, আর ওরা এই সামনে দাঁড়িয়ে আছে গেটের, বলছি এদিকে দেখ, ডেকেছে। এবার দেখছে যে পার্কের দোলনাটা হালকা একটা দুলছে, মানে যেটুকু ধরো তোমার যদি হাওয়া দিলে দোলে, কাঠের দোলনা, আর যদি জোরেও হাওয়া পায়, কারণ বড় বড় কমপ্লেক্সের ভেতরে কি হাওয়াগুলো একটু জোরে, কারণ ওখানে লম্বা লম্বা বিল্ডিং থাকে, সরু সরু গ্যাপ থাকে, হাওয়াগুলো একটু জোরে পাস হয়, তো এই হাওয়াতেও হতে পারে। তো ঠিক আছে, দুলছে ওটাকে ওরা বেশ অনেকক্ষণ দেখছিল, ওটাকে দেখতে ওদের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে যে এটা মানে হয় না যে
হয়তো জিনিসটা তো ভুতুরেও না, মানে ভূতের তো জিনিসই না, সেটা করে একটা বন্ধুদের মধ্যে ইয়ার্কি করে ভয় দেখানোর চেষ্টা, ওদের মধ্যে ওই একটা জিনিস হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে। হঠাৎ করে ওরা দেখছে যে পার্কের ঠিক একদম পেছন দিক থেকে একদম কালো, মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, বাট লম্বা লম্বা চুল, ঠিক আছে, শাড়ি পরা, এরকম একটা বোঝা যাচ্ছে যে একটা কাপড় জড়ানো গায়ের মধ্যে শাড়ির মতো করে, কালো একটা কিছু একটা, মানে এতটাই কালো যে মুখ চোখ বোঝা যাচ্ছে না। একটা মহিলা ওই ঠিক পার্কের পেছন দিকের বাউন্ডারিটার যে গ্রিল রয়েছে, গ্রিলটা টপকে ভেতরে ঢুকলো, ঠিক লম্বা গ্রিল কিন্তু ওইটাকে টপকে ভেতরে ঢুকলো, ঠিক আছে। ওরা ওটা দেখে ওরা এখন থতমত খেয়ে গেছে, ওরা গাড়িতে উঠে বসে গেছে, ঠিক আছে। এবার ওরা দেখেছে যে গ্রিলটা ধপ করে একটা আওয়াজও হলো যখন নিচে নামলো, ওই আওয়াজটা পেয়ে ওরা অন্য কিছু ভাবেনি, ভেবেছে হয়তো আমার লোকালি কেউ হবে। ওরা গাড়িতে বসে আবার নিজেদের মধ্যে গল্প করছে। গাড়িটা যে স্টার্ট দেবে, গাড়িটা স্টার্ট দিয়েছে, গাড়িটা জাস্ট স্টিয়ারিং ঘোরাবে, হঠাৎ ওই পার্কের দিকেই আবার চোখ গেছে, যে মেয়েটা ফোনে কথা বলছিল, দেখছে আবার সেমভাবে গ্রিল বেয়ে কেউ উঠছে। ওই পার্কের গ্রিলটা ওই যেরকমভাবে মহিলাটা ধূপ করে নামলো, দেখলো পার্কের ভেতরে গ্রিল থেকে, ওরকমই ঠিক পার্কের ওপারে গ্রিল থেকে বেয়ে উঠছে, ওরকমই ঠিক গায়ে কিছু একটা জড়ানো রয়েছে, আর ওরকম তোমার খোলা চুল। ওরা দেখলো, ঠিক আছে। দেখে না ওরা তখন ভেবে নিয়েছে যে যদি এটা ভূত হয় তাহলে এটা ভিডিও করবে, কারণ গাড়ির ভেতর তখন, এবার দেখো গাড়ির মধ্যে থাকলে দেখবে একটা সিকিউর ফিল, আর 4 চাকার ভেতরে তুমি বসে তুমি যদি থাকো, তোমার সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে, তুমি নিজেকে সেফ ফিল করবে, কারণ তোমার আশপাশে বাউন্ডারি রয়েছে। এবার তখন ওরা একটু ড্রাঙ্ক ছিল, ওদের মধ্যে একটা সাহসের তৈরি হয়েছিল কোথাও থেকে, তো ওটাকে ভিডিও করবে ভেবেছে। এবার একজন অলরেডি ওখানে, ওই যে একটু হেলদি স্পিরিচুয়াল, ও অলরেডি ওখানে ভয়ে অর্ধেক হয়ে গেছে, আর যে ফোনে কথা বলছিল ও একটু গার্ডস ছিল বলে একটু সাহসী তখন ও ছিল, নিজেকে রাখতে পারছিল সেই জায়গায়। তো এবার গাড়িটাও স্টার্ট বন্ধ করেছে, পকেট থেকে এরকম তাড়াহুড়ো করে ফোনটা বার করে যে ভিডিও ক্যামেরাটা ওপেন করেছে, ওই দুজনেই তাকিয়েছে পার্কের দিকে তাকাতে দেখছে দোলনাটার যেই এরকম হয়তো দোলনা দুটো পাশে মাঝখান থেকে রড থাকে, ওই রডের ওপর উনি বসে রয়েছে। ওই যেই মহিলাটা ওরকমভাবে দেখলো নাবদে, আবার দেখছে যে উঠছে, ওই মহিলাটা ওইটার উপর বসে রয়েছে, মানে ধরো তোমার কি বলবো, ওই আমাদের একদম গ্রামের দিকে পায়খানাগুলো যেরকম হয়, বাথরুমের প্যানগুলো যেরকমভাবে বসতে হয়, ওরমভাবে বসে রয়েছে। হ্যাঁ, ওরমভাবে বসে রয়েছে। এবার ওইটাকে দেখে ওরা এতটাই ঘাবড়ে গেছে, ওরা মানে ওখান থেকে বেরোতে পারলে বাঁচে, ঠিক আছে। গাড়ি স্টার্ট দিয়েছে, এবার গাড়ি আর স্টার্ট হচ্ছে না, ঠিক আছে। এবার ওদের কন্টিনিউ ভিডিও হচ্ছে, ঠিক আছে, আর ওরা ভিডিওর মধ্যেও দেখছে, প্লাস লাইভও দেখতে পাচ্ছে যে ওরকম বসে রয়েছে। আর ওই বসে থাকাকালীনই দোলনাটা এরাম দুলছে, ঠিক আছে, এরাম দুলছে। তারপরে কি দেখছে, দেখছে যে গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন গাড়ি এমন করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, তখন ওরা ঘামাতে শুরু করে দিয়েছে, একটা স্ট্রেস চলে এসছে। তখন ওই করতে আবার যে পার্কের দিকে তাকিয়েছে, দেখছে ওখানে কেউ নেই, দোলনাটা 180, মানে যাও দুলছিল আসতে, তখন একদম পুরো 180 দুলছে, তখন আর কেউ নেই ওখানে। এবার ওই যেই মেয়েটা বললাম তখন ভয়ে অলরেডি অর্ধেক হয়ে গেছে, ও বলছে ভাই তুই চ এখান থেকে, আর পারছি না, তুই গাড়ি স্টার্ট নিলে তুই গাড়িটা এখানেই থাক, আমরা হেঁটে বেড়াই এখান থেকে। মানে ইন দ্য সেন্স ওরা বলছিল যে ওদের ওই বন্ধুরা বাড়িতে চলে যাই, কারণ যদি গাড়ি না স্টার্ট হয় ওরা তো বাড়ি যেতে পারবে না, বন্ধুদের বাড়িতে চলে যায় এখান থেকে। তো ওরা বললো না দাঁড়া, গাড়িটা এখান থেকে নিয়ে যাবো, বাড়িই যাবো, আর এখানে থাকবো না, আর এই ভেতরে তো থাকবোই না আমি, ঠিক আছে। তো এই স্টার্ট দিচ্ছে, ওই মুমেন্টেই ওরা আবার দেখছে যে ওই মহিলাটা পার্কের একদম মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আবার ওই দেখে ওরা আর নিতে পারছে না, মানে তখন ওরা দেখছে এদিকে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, মানে ওইদিকেও লক্ষ্য রাখছে যাতে ওদের কাছে না চলে আসে, মানে ওদের ভয় পেয়ে গেছে, ওটাকে ওরা ইগনোর করতে পারছে না। ওরা না চাইতেও তুমি দেখবে, তোমার যদি কোনো জিনিস তোমার যদি একটা আতঙ্ক লাগে, ধরো তোমার কোনো একটা দিকে তোমার তাকাতে আতঙ্ক লাগছে, ঠিক আছে, তুমি ওই জায়গাটা দাঁড়িয়ে রয়েছো, তোমার দেখবে চোখ বারবার ওদিকেই যাবে, ঠিক আছে, ওদিকে, মানে তুমি চাইছো না, তোমার চোখ ওদিকেই যাবে, ওদের সঙ্গে সেম জিনিসটা হচ্ছে, ওদের চোখ বারবার চলে যাচ্ছে ওদিকে। আর ইভেন ওরা মানে আমাকে বলছে যে আমরা ফিল করছিলাম যেন আমাদেরকে ওই জিনিসটা আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, মানে বলছে আমাকে দেখো, আর আমরা সেটা করছিও। ওই করতে গাড়িটা ফাইনালি স্টার্ট নিয়েছে, ঠিক আছে, ওদের ভাগ্য ভালো, বলছে যে আমার ভাগ্য ভালো, মানে গাড়ি থেকে বেরিয়ে ওই সামনের বনেটটা খুলে আমাকে চেক করতে হয়, গাড়িটা স্টার্ট নিয়েছে, স্টার্ট নিয়ে ওরা বেরিয়ে এসছে, ওই কমপ্লেক্সটা থেকে বেরিয়ে এসছে, রাস্তায় বেরিয়ে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে, চুল মেকআপ টেকআপ সব এলোমেলো হয়ে গেছে, একটা মেসি একটা ব্যাপার হয়ে গেছে। তো রিসেট করেছে যে ওখানে দাঁড়াবে, নর্মাল হবে,
তারপরে বাড়ি যাবে, আবার চা খেয়ে বাড়ি যাবে। ওখানে দাঁড়িয়ে ওই ফোনটা নিয়েছে হাতে, ঠিক আছে, ফোনটা হাতে নিয়ে যে ভিডিওটা চেক করছে, একদম শুরুতে মনে আছে বলেছিলাম যে দোলনাটা দেখলো ওই হাওয়ায় হালকা 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 নড়ছে, ওই ফুটেজটা রয়েছে, দোলনাটা যে একটু জোরে নড়া শুরু হলো ওই ফুটেজটা রয়েছে, বাকি ভিডিওটা হয়েছে, ঠিক আছে, বাকি ভিডিওটা হয়েছে, কিন্তু ভিডিওটা পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এবার ওইটুকু পোর্শন ও ছেড়েছে সোশ্যাল মিডিয়ায়, ওর ফেসবুক পেজ থেকে ছেড়েছে। এবার বলি যে ঘটনাটা কেন, তো ওই জাস্ট খালি ভিডিওটাই পপুলার হয়েছে, ঘটনাটা কেন পপুলার হয়নি। ভিডিওটা ছাড়ার পর যেহেতু ভিডিওটা একটা কমপ্লেক্সের ভেতরে আমরা বললাম, ওই কমপ্লেক্সের অথরিটি থেকে ওর কাছে থ্রেট এসেছিল, ঠিক আছে, ওরকম লিখে ছেড়েছিল যে এইটা এরকম আমরা দেখেছি, এই জায়গাতে দেখেছি, এই সময় দেখেছি, আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম, ওই লিখে একটা পোস্ট করে, যেমন করে না অনেকে যারা ধরো প্রোফাইল রিচ বাড়ানোর জন্য করে, অনেকে এরকম টুকটাক কন্টেন্ট পোস্ট করে। তো ওইটা পোস্ট করার পর ওর কাছে অনেক থ্রেট এসছে, ওই অথরিটি থেকেই থ্রেট। প্রথমে তো 1-2বার ফোন এসেছিল যে এরকম আপনি কেন করেছেন, এটা আমাদের একটা রেপুটেশনের ওপর পড়ে যাচ্ছে না, আমাদের এখানে এত লোক থাকে, আপনি যদি এরকম করেন তাহলে তারা থাকবে কীভাবে, তাদের তো মনে একটা আতঙ্ক থেকে যাচ্ছে। এবার দেখো বাকি কথা যে ওই ভিডিওটা কেউ বিশ্বাস করছিল না, ঠিক আছে, তো যার জন্য ওরা ভেবেছে হয়তো ওরা এটা ইচ্ছা করে করেছে, ঠিক আছে। এবার ও বলছে না এটা আমার সঙ্গে হয়েছে, আমি কেন পোস্ট করবো না, এই নিয়ে ওদের মধ্যে একটা ক্র্যাশ হয়েছে। তারপরে এটা নিয়ে তোমার একটা লিগাল স্টেপও হয়েছিল, ঠিক আছে, হয়তো এটা আমরা অনেকেই জানি না, হয়তো শুধু ভিডিওটাই দেখেছি, ভিডিওটার পেছনে অনেক কিছু জানি না। মেয়েটাকে অলরেডি থানায় যেতে হয়েছে এর জন্য, ঠিক আছে, তার থানা থেকে বলিয়ে ওর অ্যাপ্লিকেশন করিয়ে ওর ওই পোস্টটাকে ডিলিট করা হয়েছিল, কিন্তু ততদিনে ওই ভিডিওটা অলরেডি ছড়িয়ে গেছে, অলরেডি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে ওখান থেকে। ইভেন ও লাইভে এসে বলেও ছিল যে আমি যে ভিডিওটা করেছিলাম ওটা আমি একদমই আপলোড করতে চাইনি, ওইটা বাই চান্সলি আমি ভিডিওটা করে ফেলেছিলাম, হয়তো অন্য কিছু হতে পারে, আমি ভুল বলেছিলাম, হয়তো এটা ভূত নাও হতে পারে। তো এটা ও একটা মানে অ্যাপোলজি একটা লাইভ করেছিল। তো আমাকে যখন ঘটনাটা শেয়ার করেছিল আমাকে বারবার বলেছিল যে নামটা নিবি না, কিন্তু ভুল করেও নামটা নিবি না, কারণ এই ঘটনাটা যদি বাইরে স্প্রেড করে তাহলে আবার ওর কাছে থ্রেটও এসেছিলো যে ভিডিও ডিলিট করো না হলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। তো এই যে ঘটনাটা, এটা হচ্ছে ওই ছোট্ট ঘটনাটা, যে ওই দোলনাটা নড়ছে ওটার পেছনে কি ঘটনাটা ছিল। সত্যি মানে ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং। আজ তোমার সাথে অনেকক্ষণ ধরে আড্ডা হলো আমাদের, খুবই অদ্ভুত ঘটনা, বিশেষ করে তোমার স্ক্রিপ্ট রাইটারের সাথে যেটা হয়েছে এটা খুবই, এনসিসির ঘটনাটাও খুব অদ্ভুত। মানে আজ একটু অন্যরকম অভিজ্ঞতা হলো তোমার সাথে। দেখো আমি ভেবেই রেখেছিলাম যে তুমি তো ঘটনা অনেকই শুনেছো, ভূতেরই শুনেছো, কেননা একটু এই ভূতের থেকে হাটকে কিছু ইউনিক বলা যায়, আমি সেটা ভেবেই এসেছিলাম এই ঘটনাগুলোই নিয়ে। সত্যি মানে খুবই সুন্দর। আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর অবশ্যই আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা, আপনার শোনা ঘটনা বা আপনার সাথে হওয়া কোনো ঘটনা থাকে আপনাদের কাছে, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে দেখুন, সেই নাম্বারে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা শুনবো আপনাদের ঘটনা। আর সিলেক্ট হলে আপনারাও এখানে বসে ঘটনা আমাকে আর আমার দর্শককে শোনাতে পারবেন। মানে আমরা তো একটা ভিডিও দেখেছিলাম সামান্য, তার পেছনে যে এরকম কিছু হতে পারে এটা ভিডিওটা কিন্তু আমিও দেখেছিলাম। হ্যাঁ মানে ওটাই শুনলাম তখন সত্যি মানে আমার গায়ে গায়ে কাটা দিয়েছিল সত্যি। আর তার আগে তোমার স্ক্রিপ্ট রাইটারের ঘটনাটা, ওটা অদ্ভুত, মানে একটা প্ল্যানচেটের মানে মিসফায়ার, আমি এটাই বলতে পারি যে মিসফায়ার কি হতে পারে। আমি ওর জন্য আপনাদেরও বলি যে কোনো সময় ভুল করেও আমি এই শব্দটা ইউজ করছি যে পাকামি মারবেন না, মানে এই পাকামির ফলে আপনাদের লাইফটা হেল হয়ে যেতে পারে। তো এর জন্যই আমি বারবার বলি যে ঘটনা শুনুন, যদি বিশ্বাস না হয় এন্টারটেনমেন্ট পারপাসে নিন, কিন্তু পাকামি মারবেন না, কায়দা একদম মারবেন না। থ্যাংক ইউ, তুমি আসলে, আশা করছি আবার অন্যান্য ঘটনা নিয়ে তোমার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।